ডিজিটাল মার্কেটিং পোস্ট করছেন কি? এই যে আমি বলছি যে প্রত্যেকে 2টা করে ভিডিও আর 2টা করে ছবি পোস্ট করবেন এসইও করে, সেটা কোথায়? না, এসইও করে রাখবেন, সেটা লাভ কি হলো যদি আপনি পোস্টই না করেন? আপনার এসে পোস্ট রাখবে। যাই হোক, আমি তো কোনো নিশ সিলেক্ট করে দিই না, বলছি যে কোনো ভিডিও যেটা সুবিধা হয় সেরকম ছবি ভিডিও সবটাই পোস্ট করে দেবেন সাথে সাথে। কে করছেন? এসইও করে চাইলে ওটা র্যাঙ্কিংয়ে আসে, ওটা ভালো হয়, এসইওটা করা ভালো। আচ্ছা, কে ছাড়ছেন? তাহলে ক্লাস কিভাবে করব বলেন? আমি যে ছাড়া, আমার তো প্রত্যেকটা ক্লাস আসে পার্ট বাই পার্ট, একটা দিয়ে আমি আরেকটা কাজ করি। আমি যে আজকে আপনাদের বুস্ট দেখাবো, কি দিয়ে দেখাবো? আপনাদের পেজে যদি কোনো থাকে। এখন ছাড়লে তো অবশ্যই হবে, কিন্তু আপনারা কেন ছাড়েন নাই সেটাই তো আমার কথা। আচ্ছা, আমরা ছাড়তে পারি যদি আমাদের এখানে ক্রিয়েট অ্যাড বা বুস্ট খাতা থাকে, সেখান থেকে আমরা সরাসরি বুস্টিংটা করি। আর এছাড়া আমরা এখান থেকে ছাড়তে, যে অ্যাড সেন্টার থেকে আমরা যদি যাই সহজে, সেখান থেকে যে অ্যাডভার্টাইজ লেখা আছে, যে কোনো অপশন থেকে আমরা জাস্ট এটাকে ক্লিক করলে আমাদের অপশনে নিয়ে যাবে। এখানে আছে গেট স্টার্ট উইথ এ অটোমেটেড অ্যাডস। এখানে মানে অটোমেটিকভাবেই অ্যাডসটা আসে, এটা আমাদের কোনো কাজ নেই। আমাদের 2টা কাজ, একটা হলো ক্রিয়েট নিউ অ্যাড আর একটা হলো বুস্ট ফেসবুক কন্টেন্ট। এখন যদি আমাদের এমন হয় যে আমাদের নিজস্ব কোনো ছবি আছে, আমরা নিজের জন্য কাজ করতেছি, বা বায়ার আমাদেরকে তার পেজের এটা অ্যাক্সেসটা দিয়ে দিয়েছে, আমরা পেজটা লগ ইন করতে পারতেছি, সেক্ষেত্রে যে এটা ছবিটা নিয়ে আমরা কাজ করতে চাইতেছি বা যে ভিডিওটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, সেখানে সরাসরি ওই যে নিচে অ্যাড লেখা বা বুস্ট লেখাটা আমি যে দেখাইছিলাম, আবার দেখাবো ওটা, ওখান থেকে সরাসরি আমরা যেতে পারি। ঠিক আছে? আর যদি আমাদের সেরকম না থাকে, আমাদের আলাদা কোনো এই ছবি দিয়ে দেবে আর যে আমাদের এই ছবিটার উপরে বুস্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা এই ক্রিয়েট নিউ অ্যাড এখান থেকেও যেতে পারি। ঠিক আছে? এখানে যদি যাই, এখান থেকে আলাদা করে অ্যাকসেপ্ট এখন আমাদের কথা হলো আমাদের পেইড মার্কেটিং 2টা, একটা হলো বুস্ট করা আর একটা হলো অ্যাডস ক্যাম্পেইন করা। বুস্টার, এখন অ্যাডস ক্যাম্পেইনকে বলা হয় প্রফেশনাল ক্যাম্পেইন, আর বুস্টারকে আমরা নন প্রফেশনাল বলি। দুইটাই পেইড ক্যাম্পেইন, মানে দুইটাই আমরা টাকা দিয়ে করি, কিন্তু একটা প্রফেশনাল আর একটা নন প্রফেশনাল। এখন প্রফেশনাল আর নন প্রফেশনাল কেন, মানে খুব বেশি যে পার্থক্য আছে সেটা না, খুব অল্প কিছু পার্থক্য, সেজন্য আমরা এটাকে দুইভাবেই করি। আমি এর যদি 2টা সাইড বলি, মানে বুস্ট এবং অ্যাডস ক্যাম্পেইনের কিছু ভালো দিক এবং খারাপ দিকটা, মানে খারাপ দিক বলতে এর নন প্রফেশনাল কেন বলা হয় সেই দিকটা উল্লেখ করি, তখনই আপনারা বুঝতে পারবেন যে কোনটা কেন। প্রথমে যদি আমরা বুস্টে আসি, বুস্টটা হলো আমাদের এখানে দেখা যায় আমরা একটা ক্যাম্পেইন যখন করি, সেখানে অডিয়েন্স টার্গেট করি, আমরা আজকে দেখব সবটাই, সেখানে বয়সটা টার্গেট করি, আমরা কোন কতটুকু জেলা বা কতটুকু দেশের কোন 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 জায়গায় আমরা এটাকে করব, একটা সিলেক্ট করে দিতে পারি, মানে ডিটেল টার্গেটিং যেটাকে বলে, সব কিছু টার্গেট করে আমরা অ্যাড ক্যাম্পেইনটা করি। এখন টার্গেটিংয়ের বেলায় অ্যাডস ক্যাম্পেইনে যতটা টার্গেট করা যায়, বুস্টের বেলায় অতটা করা যায় না, ওখানে কিছু রেস্ট্রিক্টেড আছে, যে অল্প কিছু অপশন, সেই অল্প কিছু অপশনের ভিতরেই আমরা জাস্ট ওটাকে সেট আপ করে দিই। ঠিক আছে? আর অ্যাডস ক্যাম্পেইনের বেলায় আমরা হয় কি, ডিটেল টার্গেটিং থাকে, 3টা সেক্টরে আমরা কাজটা করি। এখন সেটা আমি আর 3টা সেক্টর এখন বলবো না, তাহলে আবার এইটা সমস্যা হবে, সেজন্য ওটা আমরা কালকের ক্লাসে, মানে নেক্সট ক্লাসে এটা আমরা দেখবো, তখন আমরা ডিটেলস বুঝবো। ঠিক আছে? বুস্টিংয়ের একটা সেক্টর মানে একটা পেজ, আর আমরা যখন অ্যাডস ক্যাম্পেইন করি 3টা পেজে কাজ করি। ঠিক আছে? যেহেতু সেটা টার্গেটিংটা বড় থাকে, অবভিয়াসলি সেখানে আমাদের বাজেট অনুযায়ী ফলাফলটাও ভালো আসে। কিন্তু কথা হলো, আমরা যখন করি, বিশেষ করে বাংলাদেশ পারপাস আমরা যখন কাজটা করি, বুস্ট এবং অ্যাড ক্যাম্পেইনের বেলায় সমস্যা যেটা হয়, যে আমরা যখন অ্যাড ক্যাম্পেইনটা করতেছি, ওটা যার জন্য করতেছি, অর্থাৎ যার বায়ারের জন্য করতেছি, সে ওটাকে দেখতে পায় না, মানে ওটার যে ফলাফল আসতেছি কি বা ওটা চলতেছি কি না, এটা দেখতে পায় না। কিন্তু বুস্টিংয়ের ব্যাপার যদি করি আমরা কোনো ছবি থেকে, সেখানে লেখা থাকে বুস্ট, কথাটা যেখানে লেখা থাকে তার নিচেই লেখা থাকে বুস্ট অ্যাগেন। এখন বুস্ট অ্যাগেন কতদিন লেখা থাকে, যতদিন বুস্টটা চলে ততদিন বুস্ট অ্যাগেন কথাটা লেখা থাকে। এতে কি করে, আমাদের যে বায়ার, সে বুঝতে পারে যে না, সে যে টাকা ইনভেস্ট করতেছে, বুস্টটা চলতেছে।
অর্থাৎ তার একটা স্যাটিসফ্যাকশনের জায়গা হয় আলাদা। কিন্তু অ্যাডস ক্যাম্পেইনের বেলায় এটা দেখা যায় না। আবার বুস্টের ক্ষেত্রে হয় কি, আমরা যেটা অসুবিধা, বুস্টে ধরেন $1 নিয়ে আমি ক্যাম্পেইন করতেছি পার ডে, প্রত্যেকটা দিনের জন্য আমি $1 নিয়ে কাজ করতেছি। $1 বুস্ট যখন আমি করি তখন দেখা যায় আমি ধরেন মেসেজের জন্য আমি করতেছি, যে আমি বেস্ট লাক আইটির জন্য আমি চাচ্ছি যে আপনারা মেসেজ করেন। সেই মেসেজের জন্য করলে যদি করি, দেখা যায় $1 আমাকে সর্বোচ্চ 6 থেকে 7টা ফলাফল দিতে পারে। 6-7টা অনেক সময় দেয় না, 5 থেকে 6টা দেয়, এরকম করে। কিন্তু আমরা যখন ওটা অ্যাড ক্যাম্পেইন করি আমাদের 8টা 9টা 10টাও দিয়ে দেয় মেসেজ। ঠিক আছে, তো এর জন্য এটাকে বলা হয় বেশি প্রফেশনাল। করতে একটু কষ্ট, একটু বেশি ঝামেলা, কিন্তু এই কাজটা করলে আমরা ফলাফলটা ভালো পাই। এছাড়া আমরা যখন বুস্ট করি, আমরা ছবিটার উপরে সরাসরি বুস্ট করি। ঠিক আছে, আমাদের পেজে ছবিটা আছে, আমরা সেটার উপর সরাসরি বুস্ট করছি। আপনার ওই ছবিটা ধরেন আরও 1 সপ্তাহ আগে পাবলিশ করছেন, ওই ছবিটার উপরে লাইক আসছে, কমেন্ট আসছে, ধরেন আরও 100 লাইক আসছে, 5-6টা কমেন্ট আসছে। আমি যখন ওই ছবিটার উপর আবার বুস্ট করলাম, অর্থাৎ পেইড ক্যাম্পেইনটা করলাম, তখন ধরেন আরও 500 লাইক আসছে, আরও 100 কমেন্ট আসছে। ওইটা গিয়ে সরাসরি পেজের যে ছবিটা ওইখানেই জমা হয়। অর্থাৎ আমার যদি আগে আরও 100 লাইক থাকে, ওই 500 লাইকের সাথে ওই 100 লাইক যোগ হয়ে 600 লাইক হয়ে যায়। বা আমার যদি আগে 5টা কমেন্ট থাকে, আরও 100 কমেন্ট যোগ হয়ে 105টা কমেন্ট হয়ে যায়। অর্থাৎ ওটা সারা জীবন ওই পোস্টের সাথে থেকে যাবে অ্যাড ক্যাম্পেইনের, মানে বুস্ট করার জন্য। ঠিক আছে, কিন্তু আমরা যখন অ্যাড ক্যাম্পেইনটা, কথাটা বুঝতে পারেন, আমি আস্তে আস্তে বলতেছি ধীরে ধীরে, যে যখন আমি কোনো বুস্ট করব, যে ছবিটার উপরে বা যে ভিডিওটার উপর করব, আমার আগের ফলাফল, দেন আমার বুস্ট করার পর যে ফলাফল, ওইটা সারা জীবনের জন্য ওই পেজটার, ওই ছবিটা বা ভিডিওটার সাথে থেকেই যাবে, ওটা যাবে না। কিন্তু যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করি, অ্যাড ক্যাম্পেইনটা হয় কি, আমরা যে ভিডিওর উপরে বা যে ছবির উপরে করতেছি ওটা কার্বন আকারে প্রচার হয়, মানে একটা পাবলিশড হয়। মূল যে ছবিটা, মূল যে আমাদের থিমটা বা কন্টেন্টটা, ওটার সাথে কোনো যোগসূত্র থাকে না। ওটা কার্বন আকারে, মানে কার্বন আরেকটা কপি হয়, আরেকটা কপি হয়, সেই কপি দিয়ে আমরা অ্যাড ক্যাম্পেইনটা করি। দেন আমাদের পেজের যে কন্টেন্টটা পাবলিশড আছে তার সাথে অ্যাড ক্যাম্পেইনে কোনো লেনাদেনা থাকে না। অর্থাৎ বোঝাই যায় না যে এই পোস্টার উপরে ক্যাম্পেইন হয়েছে। ঠিক আছে, আমরা কি করি, শুধু ফলাফলটা ভোগ করতে পারি। বা যে বায়ারের জন্য করতেছি, সে বায়ার ধরেন তার একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, সে ডায়াগনস্টিক সেন্টারের জন্য এটা করছে। এখন সে চাইতেছে কি তার ডায়াগনস্টিক সেন্টার সবার কাছে পরিচিতি পাক, বা যে ডাক্তার, আমরা ডাক্তারের জন্য করতেছি, ডাক্তারে চাচ্ছে তার আরও বেশি আসুক, কি বলে, হ্যাঁ আসুক। তখন কি তার ফোন আসে, মেসেজ আসে, সে শুধু ফলাফলটা ভোগ করতেছে, কিন্তু সে সচক্ষে কিছুই দেখতে পাচ্ছে না। কিন্তু বুস্টের ক্ষেত্রে হয় কি, সচক্ষে দেখতে পারে। এর জন্য আমরা আমাদের দেশীয় ইসের জন্য, বায়ারের জন্য যখন করি, তখন তাকে কি করি, বুস্টটা করার চেষ্টা করি, ফলাফলটা কম আসলেও তার বিশ্বস্ততা অর্জন করার জন্য। ঠিক আছে, কারণ সে দেখতে পাইতে আসে যে তার এতগুলো কমেন্ট আসছে, বা ওই পেজের অ্যাক্সেস যার যার কাছে আছে, বুস্টেরটা কি সবাই ওই এটা দেখতে পাবে। কিন্তু অ্যাডস ক্যাম্পেইনের জন্য বায়ারকে আমার উপর সবসময় ডিপেন্ড করতে হবে। অর্থাৎ আমি যখন তাকে দেখাবো, এখন আমি আজকে সারাদিন কাজ করলাম, বায়ার আমাকে রাত্রেবেলা বললো, ভাইয়া বা আপু, যে আমার ফলাফলটা কী আসছে আমি একটু দেখতে চাই। তখন কি করব, আমার অ্যাড ম্যানেজারের ভিতরে গিয়ে তাকে একটা স্ক্রিনশট দেবো। স্ক্রিনশট দিয়ে সেইটা তাকে আমি যখন পাঠিয়ে দেবো, তখন সে দেখতে পাবে যে না, তার কয়টা রিচ আসছে, কয়টা ইমপ্রেশন আসছে, কয়টা নক আসছে, এগুলো সে তখন দেখতে পাবে। অর্থাৎ তাকে আমার উপর ডিপেন্ড করতে হবে, আমি দেবো, দেন সে দেখতে পাবে। কিন্তু বুস্টিংয়ের ক্ষেত্রে সে সরাসরি ব্যাপারটা পাইতেছে। এই হলো। তো সব কিছু আপাতমস্তক শুনে মনে হইতেছে যে বুস্টারই তো ভালো, তাহলে অ্যাড ক্যাম্পেইনটা কেন ভালো? ওই যে বললাম, ফলাফলের জন্য। আমি $1 বা আমি $5 বুস্টে যে ফলাফলটা পাবো, অ্যাডস ক্যাম্পেইনে তার দ্বিগুণ না হলেও প্রায় দ্বিগুণের কাছাকাছি ফলাফলটা পাবো। অর্থাৎ বেশি মানুষকে টার্গেট করব, বেশি আমি জায়গাটাকে, আমার কান্ট্রিটাকে সিলেক্ট করতে পারবো। আমি যদি নির্দিষ্ট আলাদা আলাদাভাবে কান্ট্রি সিলেক্ট করতে চাই, সেটা করতে পারবো। করার পরে বেশি মানুষ, বেশি লোকাল অডিয়েন্স, আমার যে টার্গেটিং অডিয়েন্সের কাছে বেশি পৌঁছাবে। অর্থাৎ ওয়েস্ট হবে কম, আমার এখানেও ওয়েস্ট হবে না, কিন্তু ওটা। আরেকটা কথা হলো, ধরেন আপনারা আপনাদের, আমি এখানে কাউকে বললাম যে আমার বেস্ট লাইক আইটির জন্য একটা বুস্ট করতে হবে বা একটা অ্যাড ক্যাম্পেইন করতে হবে। এখন আমরা যখন বুস্ট করব, ধরেন আমরা ওইখানে টার্গেট অডিয়েন্স যারা আছে সব কিছু সিলেক্ট করে বুস্ট করব, 5 দিনের জন্য করব। 5 দিন পরে
ওই ইসে কাজ মানে ওই যে সেটআপটার উপরে আমরা আর কোনো কাজ করতে পারবো না। কিন্তু অ্যাড ক্যাম্পেইন যদি আমরা করি, এটা তো আমরা ডে বাই ডে, আর এখন জাস্ট আমি ধারণা দিয়ে রাখতেছি যাতে আমি যখন ক্লাসটা করব বুঝাবো তখন আরও ইজি হয়, ঠিক আছে? অ্যাডস ক্যাম্পেইন করলে ওইটা থেকে যায়, পুরো জিনিসটা থেকে যায়। জাস্ট আমরা ওইখানে গিয়ে বেস্ট লাগাটা এখন আমি 10 দিন পর বললাম আমার ওই একই ভিডিওর উপরে আমি আবার ক্যাম্পেইন করতে যাচ্ছি, একইভাবে আমি আবার ই করব, সবাই আমি চাই আবার ওটার উপর ক্যাম্পেইনটা হোক। তখন ওই সব কিছু আপনার কাছে সিলেক্ট করাই থাকবে, শুধু ডেটটা চেঞ্জ করে আপনি এখানে, আমি যদি বাজেট বাড়াইতে চাই বাড়াই দিবেন, আর হলো ডেটটা চেঞ্জ করে আবার পাবলিশ করে দেবেন। অর্থাৎ সব কিছু সেট আপ থাকবে, আপনাকে যখন বলবো আপনি শুধু ওটাকে করে দেবেন। এর জন্য বলা হয় এটাকে বেশি প্রফেশনাল, ঠিক আছে? অর্থাৎ আর বুস্ট করতে হলে আমাকে আবার নতুন করে সব কিছু সাজাইতে হবে, নতুন করে সব কিছু সিলেক্ট করতে হবে, দেন আমি ওটাকে পাবলিশ করব। এই হলো এই। তো এদিক থেকে অ্যাড ক্যাম্পেইনটা ভালো, বিশেষ করে বাইরের দেশের যারা আছে তারা বুস্টিংটাকে অত বেশি প্রেফার করে না, তারা চায় যে অ্যাড ক্যাম্পেইনটাই হোক। এবং আমরা কি করি তখন অ্যাড ক্যাম্পেইনে প্রত্যেক দিন, মানে প্রত্যেক দিনের যে এইটা রেজাল্টটা, সেটা তাকে হয় রাত্র বা সন্ধ্যা যখন পারে আমরা তাকে ওইটাকে পাঠাই দিই বায়ারকে, যে এই হলো আজকে আপনার রেজাল্ট, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যখন কোনো দেশি বায়ারকে ই করবো তখন তাকে বুঝাইতে হবে যে বুস্টের কি সুবিধা। আমরা অবশ্যই বলবো না যে আমার ফলাফল কম আসবে, এই কথাটা কখনোই আমরা তাকে বলবো না। আমরা শুধু তাকে এটুক বলবো যে বুস্ট করলে আপনি এটাকে দেখতে পাবেন যে বুস্টটা চলতেছে, আর অ্যাড ক্যাম্পেইন করলে হবে কি আপনি দেখতে পাবেন না, কিন্তু বুস্টের থেকে হয়তো একটু ভালো ফলাফল আসবে, খুব খারাপ আসবে সেটা না, হয়তো একটু ভালো ফল। এবং সেটা অবশ্যই আপনার কন্টেন্টের উপর নির্ভর করবে যে আপনার কন্টেন্টটা কী পারপাস, অর্থাৎ আপনার নিশটা কী, সে তার উপরেও অনেক সময় নির্ভর করে। আর অ্যাড ক্যাম্পেইন বা বুস্ট যেটাই করি, একদিনেই যে আমি আহামরি আপনাকে অনেক সেল আইনা দেবো, আমার অনেক কিছু হয়ে যাবে উল্টেই যাবে, এমনটা কিন্তু না। অবশ্যই আপনাকে অন্তত 1 সপ্তাহ থেকে 10 দিন ওয়েট করতে হবে। আগে আপনার কি হবে, এটা আমার প্রচার পাবে, আপনাকে চিনবে জানবে, দেন মানুষ যখন একটা জিনিস একবার দুইবার তিনবার দেখবে তখন মনের ভিতরে টি হইবে যে আসলেই তো এটা কি, প্রোডাক্টটা আসলেই ভালো কিনা, বা এই ডাক্তার আসলেই ভালো কিনা, বা এই ডায়াগনস্টিক সেন্টারটা আসলেই ভালো কিনা, কিংবা কোচিংটা আসলেই ভালো কিনা। এটা আমাদের তখন প্রথমবারই কিন্তু আমাদের মস্তিষ্কটা কাজ করে না, জাস্ট দেখছি আমরা স্ক্রল করে চলে যাই। দ্বিতীয়বার যখন পরে তখন হয়তো একটু যে এটা তো আমি আরও একবার দেখছিলাম, তৃতীয়বার মনে হয় যে দেখি তো আসলে এটার মধ্যে কী আছে। সুতরাং ওয়েট করা খুব প্রয়োজন, ধৈর্য রাখতে হবে, দেন অবশ্যই আপনার সেল আসবে। এরকম করে আমরা কি, এগুলো আমরা পরে আরও শিখবো ধাপে ধাপে কীভাবে করতে হয়, ঠিক আছে? তো আমরা আসছি এখন কোথায়, অ্যাডস বুস্টে, ঠিক আছে? তো বুস্টে যেহেতু আপনাদের ছবিটা দেয়া নাই, দেখি লাস্টে আবার আমি এটাকে লাস্টের দিকে আবার দেখাবো না একটা ছবি পাবলিশ করে, ঠিক আছে? এখানে আছে অটোমেটিক। এখন অটোমেটিক গোল, গোল মানে হলো লক্ষ্য। আমরা এখন কিন্তু আমাদের মূল ক্লাসে আসছে, অর্থাৎ বুস্টিংটা কি সেটা, ঠিক আছে? গোল হলো আমাদের লক্ষ্য, অর্থাৎ আমরা কি কারণে করতেছি। এখানে অটোমেটিক লেখা আছে। অটোমেটিক হলো যে আমরা একটা গোল সিলেক্ট করব, আমাদের ইচ্ছা, আমরা আমাদের কন্টেন্ট পাবলিশ করব বা প্রোডাক্ট নিয়ে আমরা সেল করার জন্য আমরা একটা বুস্ট করতেছি, কিন্তু এটার গোল লক্ষ্য ঠিক করবে কি, ফেসবুক নিজে। তো অবশ্যই আমরা সেটা কাম্য না, আমাদেরটা আমরাই এত কষ্ট যখন করতেছি, আমরা কি চাচ্ছি সেটা আমরাই করব। তাই অটোমেটিক এখানে আছে, পাশে একটা চেঞ্জ অপশন আছে, দেখতেছেন? চেঞ্জ অপশনে ক্লিক করব। চেঞ্জ অপশনে ক্লিক করলে আমার এখানে অনেকগুলো অপশন আসবে। এখন এগুলো কি, প্রথমটা তো ডিফল্টভাবে অটোমেটিক আছে, গেট মোর পেজ ফলোয়ার, অর্থাৎ আমার কাছে আসছে কেউ একজন তার পেজটায় ফলোয়ার বাড়ানোর জন্য, এবং এই ফলোয়ারটা অবশ্যই অর্গানিক হয়। কেন অর্গানিক হয়, আমি এই পেজটা তাদেরকেই টার্গেট করতেছি যারা এই কেন্দ্রিক, ধরেন আমার এটা হলো কোনো ড্রেস কেন্দ্রিক, তখন আমরা কি করতেছি, লেডিস ড্রেস কেন্দ্রিক, তখন আমরা মেয়েদেরকে টার্গেট করতেছি, এবং কোন বয়সের মেয়েরা এই ড্রেসটা পরে সেটাই টার্গেট করতেছি। তখন কি, আমি যখন এটা করব তখন কি হবে, লোকাল যে মানে আমার যে কারেন্ট যে অডিয়েন্স তাদের কাছেই পৌঁছেতেছে, এবং যারা এখানে ফলো দিবে তারা কি ওটা পছন্দ করে বিধায়, তাদের প্রয়োজন আছে বিধায় তারা ফলো দিচ্ছে। তো এরকম আমরা যখন কোনো পেজের জন্য পেজ ফলোয়ার বাড়ানোর জন্য আমরা কোনো করব, বুস্ট করব, তখন দেব গেট মোর পেজ ফলোয়ার, ঠিক আছে? পরের অপশনটা কি আছে, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, অর্থাৎ আমাদের প্রত্যেকের একটা, ধরেন এখন না হোক কিছুদিন পর হলো আমাদের একটা, আমরা যখন কাজ করা শুরু করব আমাদেরও কি একটা ওয়েবসাইট থাকবে, কারণ ওয়েবসাইটটা হলো আমাদের সবথেকে ভালো একটা দোকান, যেটা বলবো যেখানে আমরা আমাদের সমস্ত ফ্যাসিলিটি, আমাদের সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস ওখানে লিখে রাখবো, দেন মানুষ বিশ্বস্ততা অর্জনের জন্য পেজটি ক্রিয়েট করে। তো সেই ওয়েবসাইটটা
তো গেট মোর ওয়েবসাইট হলো ওয়েবসাইটে ভিজিটর আনার জন্য। এখন আমার একটা ওয়েবসাইট আছে কিন্তু কোনো মানুষই তাতে ঢুকতেছে না, কোনো ভিজিটর আসতেছে না, কোনো রিল ক্লিক আসতেছে না, কোনো রিচ হইতে আসে না। এরকম যদি কেউ আসে আমাদের কাছে বা আমরা নিজেদের জন্য যদি করি, তখন আমরা যদি ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোই আমাদের একমাত্র লক্ষ্য হয়, অর্থাৎ আমার একটা ওয়েবসাইট আছে সেটা মানুষ দেখুক, জানুক, চিনুক, পরিচিতি বাড়ুক, তখন আমরা দেব গেট মোর ওয়েবসাইট ভিজিটর। তারপর আছে প্রমোট ইওর বিজনেস লোকালি। এখন আমার একটা বিজনেস আছে, ছোটোখাটো একটা বিজনেসই আছে, সেটা আমি লোকালি মানে হলো কি আমার নির্দিষ্ট এরিয়ার ভিতরে, অর্থাৎ ধরেন আমি বরিশালের ভিতরে আমার যে বিজনেসটা, আমি চাচ্ছি বরিশালের মানুষের ভিতরেই আমি এটা প্রোডাক্টটা প্রোভাইড করতে পারবো, সার্ভিসটা দিতে পারবো, এর বাইরে দেওয়া আমার পক্ষে সম্ভব না। এখন আমি একজন ধরেন রেফ্রিজারেটরের যে মেকার থাকে সেরকম আমার একটা কাজ, এখন আমি তো এইখান থেকে যে খুলনা যাই সারবো না, আমার এটা থাকবে বরিশাল লোকাল এরিয়ার মধ্যে। এখন আমরা যখন ওরকম কোনো বিজনেস পারপাস আমাদের থাকবে যে এই আমার বিজনেস আছে, আমি এই কাজটা জানি বা এই কাজটা করি, তখন এরকম যদি আমি কিছু সিলেক্ট করি তখন থাকবে প্রমোট ইওর বিজনেস লোকালি, অর্থাৎ লোকালি কোনো স্থানীয় ভিত্তিতে আমরা যখন আমাদের বিজনেসটাকে প্রোভাইড করতে চাচ্ছি, সবাইকে জানাতে চাচ্ছি। গেট মোর লিডস। লিড কি জানেন? তথ্য সংগ্রহ করা। লিডস মানে তথ্য সংগ্রহ করা। অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে, অ্যাফিলিয়েট মার্কেটিং কি, অর্থাৎ আমার একটা বড় কোম্পানি আছে, সেই কোম্পানি প্রোডাক্ট সম্পর্কে একজনে কি করে সবার কাছে পৌঁছেই দেয় এই কোম্পানি সম্পর্কে, এরা হলো অ্যাফিলিয়েটর। ঠিক আছে, এখন ধরেন দারাজ একটা কোম্পানি, এই দারাজে বিভিন্ন প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট অনুযায়ী কাজ করে না, অনেকে আপনারা শুনছেন না দারাজের হয়ে জব করা যায়, পার্মানেন্ট জব, পার্ট টাইম জব। এটা আসলে কি, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে দারাজের সাথে প্রথম অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট খোলার পর ওইখানে কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন সেটা আপনাকে করতে হয়, তাদের কাছে অ্যাপ্লাই করতে হয় যে আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করবো, এগুলো সবার কাছে পৌঁছাই দেবো, দেন বিক্রি হলে তখন কি এইটা আমি কমিশন পাবো দারাজের কাছ থেকে, এটা দারাজ আমাকে কমিশন দিবে। এখন ধরেন লিডস হলো আরও সহজভাবে যদি বুঝাই, ধরেন এখন বাজারে একটা নতুন ফোন আসছে, ঠিক আছে, ফোন আসার পর ধরেন সেম ফোনের একটা নতুন ভার্সন আছে, বা স্যামসাংয়ের একটা নতুন ভার্সন আসছে, এমন একটা ফোন নিচে পড়লে ভাঙবে না, তারপরে অনেক বেশি গিগাবাইট আছে, বা পানিতে পড়লে কোনো সমস্যা হবে না, এই ধরনের ফ্যাশন নতুন একটা ফোন আসছে। এখন অনেকের শখ থাকে না ফোন নতুন আসলেই কেনার, নতুন ফোন আসছে তা কিনা সে 5 মাস আগে একটা ফোন কিনছে, ওইটা চেঞ্জ করে নতুন ভার্সন কিনবে, অনেকেরই থাকে এরকম, আদরের দুলালি থাকে বা দুলালরা থাকে যাদের এরকম হ্যাবিট থাকে। এখন তাছাড়াও অনেক মানুষের থাকে যারা নিজেরা আর্ন করে, অনেক করছে, তাদের এরকম শখ থাকে, পেশেন্ট থাকে। ঠিক আছে, তো লিডস হলো ধরেন আমি একটা এরকমই করলাম যে নতুন এরকম একটা ফোন আসছে, একটা ফর্ম দিলাম, যে ফর্মটা পূরণ করলে এই ফোনে নতুন ভার্সনের 10টা ফোন আমি কি করব, ফর্ম পূরণ করে জমা করলে তারা উপহার হিসেবে 10 জনে এই গিফটটা পাবে, ফ্রি পাবে ফোনটা। এখন ওইটা অনেকেরই থাকতে পারে, অনেকেরই ফোন নতুন একটা ফোন প্রয়োজনও হতে পারে, আবার অনেকেই ইচ্ছাকৃতভাবে বলে যে নতুন একটা ফোন কেন কিনবো না, ফর্মটা যদি পূরণ করে রাখি থাকে। এখন ফর্মে কি কি থাকে, আমার নাম, আমার ঠিকানা, আমার ফোন নাম্বার, আমার কোন জেলায় করি, এই ধরনের সমস্ত তথ্য দিয়ে আমরা ফোনটা, এরকম আপনাদের কাছে দেখবেন অনেক সময় অনেক কিছু আসে এরকম যে ফর্মটা পূরণ করেন, এরকম একটা সার্ভিস দেওয়া হবে বা এরকম একটা সুযোগ আছে, ফ্রি ক্লাস করানো হবে। এটা আসলে লিড কালেক্ট করা, অর্থাৎ আপনার এই সংক্রান্ত একটা তথ্যগুলো যখন থাকে, যারা অ্যাফিলিয়েট মার্কেটে এই তথ্যগুলো তারা কি করে সংগ্রহ করে রাখে, এই যে আপনারা তথ্যগুলো তাকে জমা দিচ্ছেন, এই তথ্যগুলো সংগ্রহ করে তারা স্যামসাং বা সিম্ফনি যাই হোক তাদের যে মূল অফিস সেখানে কি করে জমা রাখে। জমা রাখার পর তারা বোঝে যে এরা হলো তার পটেনশিয়াল কাস্টমার, অর্থাৎ এদের ফোন কেনার প্রতি আগ্রহ আছে বা এরা সময় সুযোগ হলেই ফোনটা কিনবে। তখন কি করে, এরা যখন নতুন নতুন ফোনগুলো আসে তখন তাদেরকে ধরে ধরে মেসেজ পাঠায়, অর্থাৎ তাদের তথ্য দেয়া থাকে, মোবাইল নাম্বার দেয়, তাদেরকে টার্গেট করে মেসেজ পাঠায়। তখন তাদের কাছে যখন এই মেসেজটা যায়, এখন তো ওই মুহূর্তে তার কাছে হাতে টাকাও আছে বা তার সামর্থ্য আছে, সে ফোনটা কি করে কিনে ফেলে। এই যে ধরে ধরে কাজটা করে, এর জন্য লিড সংগ্রহ করা হয়। আমরা যখন এই অ্যাফিলিয়েটদের জন্য কাজ করি, অ্যাফিলিয়েট মার্কেটার যারা আছে তাদের জন্য যখন কাজ করব, যে তারা বলবে যে আমার এই প্রোডাক্টটা আছে, আমার এই সম্পর্কে তথ্য প্রয়োজন, আমি এই সংক্রান্ত একটা অ্যাডস দিতে চাচ্ছি, তখন আমরা কি করব, গেট মোর লিডস এই অপশনটা সিলেক্ট করব। এই কনসেপ্টটা ক্লিয়ার সবার? কোনো তো সন্দেহ নেই? আচ্ছা, ঠিক আছে।
তারপর আছে গেট মোর কলস, অর্থাৎ আমার একটা সার্ভিস আছে বা আমি একটা সার্ভিস দিই, সেজন্য আমি যদি সিলেক্ট করি যে আমাকে মানুষ কল করুক, কী করুক, কল করুক, কল করে আমাকে সে আমার সাথে যোগাযোগ করুক, তখন আমি গেট মোর কলস দেব। কিন্তু আমি এটা কেন দেব না? কেন দেব না বলেন? কী কারণে আমার এটা দেওয়া উচিত না? না, আমরা তো অবশ্যই বিরক্ত হব না। হ্যাঁ, অনেক সময় থাকবে যে একটা মানুষ আমাকে রাত্রে 11টার সময় কল দিচ্ছে, আমি আনফর্চুনেটলি তখন ব্যস্ত আছি বা আমি দেখতে পাই নাই, কিংবা ফোনটা হয়তো ভুলে সাইলেন্ট আছে, তখন সে মানুষটা দুইবার কল করলো, ধরতে পারলাম না, তখন কি বায়ারটা আমার কাছ থেকে ছুটে গেল। কিংবা আমি কারোর সাথে একটা কলে কথা বলতেছি, এখন যার সাথে কথা বলছি সেও আমার বায়ার, তাকেও আমি কনভিন্স না করা পর্যন্ত কলটা ছাড়তে পারতেছি না, অথচ ওই পাশ থেকে আরও দুজন আমাকে কল করতেছে। তখন কি হলো, আমি তার কলটা যখন করতে পারলাম না, তখন বললো ধুর, কলই ধরে না, এদের সাথে কাজই করবো না, এদের কাছে যাবোই না, মানুষ কি কম আছে নাকি, এরকম কত আছে, বুড়ি বুড়ি খুঁজলে পাওয়া যাবে, তখন আর হবে না। এরকম যখন আসে, তখন কি আমরা কলসটা এর জন্য খুব বেশি সিলেক্ট করি না। হ্যাঁ, এখন যদি বায়ার আপনাকে বলে যে না, সে তার কলসই লাগবে, সে কল ধরেই কথা বলবে, তখন আমরা এই করে না, কল করেই আমাদের কাছ থেকে তথ্য নেবে, তখন আমরা করব। কিন্তু আমরা যদি নিজের জন্য করি বা বাইরকে আমরা এটা বোঝানোর চেষ্টা করব যে কলসটা তোমার জন্য কেন। তুমি যদি মেসেজটা দাও, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, কিংবা মেসেঞ্জার হতে পারে, তাহলে কি তুমি যদি 10 মিনিট পর বা আধা ঘন্টা পরও সরি বলে যে আমার একটু ছিল, আমি একটু বিজি ছিলাম, বা আমি একটু ছিলাম কারণে দুঃখিত, আমি তোমাকে এখন তথ্যগুলো জানাচ্ছি, তখন কি ইজিলি সেটাকে ম্যানেজ করা যায়। বা সে আমার জন্য তার অপেক্ষা করে বসে নেই, সে তো মেসেজটা দেওয়ার পর অন্য কাজ করতেছে, এবং সে তার সময় মতো আবার মেসেজটা দেখেও নিচ্ছে, এর জন্য। কিন্তু যদি কেউ আমাকে বলে যে কল দিতে হবে, তখন আমরা কল সিলেক্ট করে দেব। তারপর তো গেট মোর মেসেজ একসাথেই বললাম যে মেসেজটা আসলে কি। এরপর আছে গেট মোর পেজ ভিজিটস, অর্থাৎ আমার পেজটা যে ভিজিট, এইখানে ভিজিট আর এইখানে আছে কোনটা, এই যে ওয়েবসাইট ভিজিটার্স, একই অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। জাস্ট ট্রাফিক নিয়ে আসা, আমার পেজটার ভিতরে আমার ট্রাফিক নিয়ে আসা। এখন বলেন, আমার যদি একটা এমনই থাকে, যেমন আমি মাশরুম ব্যবসায়ী, আমার একটা মাশরুমের বড় একটি আছে, আমি এটা কি বিভিন্ন সেলারদের এটাকে করব, বা বিভিন্ন দোকানে দোকানে আমি এটাকে দিয়ে দিতে চেয়েছি আমার নিজস্ব মাশরুম। এখন সেক্ষেত্রে আমি এখান থেকে কোনটা সিলেক্ট করতে পারি? আচ্ছা রূপম বলেন, একজন একজনকে জিজ্ঞেস করি, কোনটা সিলেক্ট করব? ধরেন ব্যবসার জন্য, এখন আমার এখান থেকে কোনটা সিলেক্ট করা উচিত? আমি রূপমের কাছে জিজ্ঞেস করছি যে কেন পারবো না? মাশরুম কি পচনশীল? এতটা দ্রুত পচে না তো, অন্তত 1 সপ্তাহ সে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, সেইটা আছে। এখন আমার কোনটা করা উচিত বলেন? মেসেজ, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এখানে আমরা হয় গেট মোর কল দেবো, নাহলে গেট মোর মেসেজ দেবো। এখন ধরেন আমাদের এখানে আছে যে একটা কোচিং সেন্টারের মালিক, সে চাচ্ছে যে তার কোচিং সেন্টারকে নিয়ে অ্যাড দিতে, এখন সেক্ষেত্রে আমরা কোনটা সিলেক্ট করে দিতে পারি? ওয়েবসাইট কেন? ওয়েবসাইট, এখন আমি একটা কোচিং, কেবল ধরেন এইটি আমার কোচিং সেন্টার, আমার তো ওয়েবসাইট নাই এখন। এখন এই কোচিংটাকে আমি কীভাবেই করবো? আমি কোচিংয়ে অ্যাড দিতেছি যে আমার একটা এইখানে বৌদ্ধপাড়ার মুখে আমার একটা কোচিং সেন্টার আছে, সেখানে আসতে আপনারা ধরেন 1 থেকে 10 পর্যন্ত আমি এখানে কোচিং করাইতেছি, সেক্ষেত্রে আমাকে কি করবে, তারা কিভাবে যোগাযোগ করবে? আমার তো এখানেই নাই, ওয়েবসাইট নাই। এই সব ক্ষেত্রে আমরা ওয়েবসাইট দেব না। কেন দেব না? আমরা ওয়েবসাইট এই কারণে দেব না, ধরেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, অর্থাৎ আমার একটা আছে, এমন যদি হতো যে হ্যাঁ আমি মাশরুম চাইছি, তার সাথে এরকম আছে যে আমার কন্টেন্ট এরকম মাশরুমের উপকারিতা, গুণাগুণ, এর ঔষধি গুণ বা এর ক্ষতিকর দিক ছোটোখাটো আছে, বা মাশরুম দিয়ে আমি রেসিপি কি কি বানানো যায়, হেলদি খাবার কি কি আছে, এরকম করে আমার একটা ওয়েবসাইট আছে, আমি কন্টেন্টও পাবলিশ করি, তখন আমি ওয়েবসাইটটা করতে পারবো, তাকে গেট মোর ওয়েবসাইট এটাই নক করে দিতে পারবো, সেক্ষেত্রে পারবো না। এর পাশাপাশি আমি মাশরুম সেল এই কারণে করতেছি, ওটা আমার ব্যবসা, প্লাস তার সাথে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও আমার আলাদা আর্ন হচ্ছে, দুইটা সেক্টর হচ্ছে একই জিনিস থেকে। এইভাবেই কিন্তু ব্যবসার এগুলো বের হয়। হ্যাঁ, দুইটা দেয়, দুইটা একসাথে দেয়, সেক্ষেত্রে ওয়েবসাইট ভিজিটর এটাও দিতে পারেন, মেসেজ অপশন সেটাও দিতে পারেন, আপনি যেটাই দেন। আচ্ছা, তারপর কি আছে, ধরেন আপনার একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ, কেন লিডস? ডায়াগনস্টিক সেন্টার সম্পর্কে আপনার লিডস কেন লাগবে? আপনার রুগীর তথ্য জানলে আপনি করবেন কি? কেন আপনি রুগীর তথ্য? এখন ডায়াগনস্টিক সেন্টার
কারা যাবে? যাদের এখান থেকে চেক আপ করার পরীক্ষা নিরীক্ষা করতে হবে তাদের জন্য। তাদের লিড সংগ্রহ করে আপনি কি করবেন? মেসেজ, সেখানেও মেসেজ যাবে। এখন ধরেন আপনি একটা ধরেন এখানে আপনি ইসের জন্য কাজ করতেছেন, ওয়ালটনের জন্য কাজ করতেছেন। ওয়ালটনে একটা নতুন সব প্রোডাক্টের উপরে কি করতেছে, 50% ডিসকাউন্ট দিতেছে। সেই ডিসকাউন্টের উপর আপনাকে বলছে যে আগামী এখন সামনে ঈদ আছে, ঈদে আমরা ঈদের আগের দিন চাঁদ রাত্র পর্যন্ত আমরা একটা 50% ডিসকাউন্টের অফার রাখছি, আপনি এটা নিয়ে একটা অ্যাডস করেন বা বুস্ট করেন, সেক্ষেত্রে কি দেবেন? গেট মোর লিডস, অর্থাৎ কার কার এইসব জিনিস কেনার আগ্রহ আছে, কি কি কিনতে চায়, তাকে ধরে ধরে যাতে আমরা এই মেসেজটা করতে পারি। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার? ঠিক আছে। এখন বেস্ট, ধরেন আজকে আমরা বেস্ট লাক আইটির জন্য করতেছি, সেক্ষেত্রে কি দেবো? মেসেজ, গেট মোর মেসেজ। আমরা মেসেজ সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেভ দিলাম। আচ্ছা, এখন চেঞ্জ হয়ে গেছে, এখানে অটোমেটিক এটা গেট মোর মেসেজ হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা ডেসক্রিপশন আসছে। ডেসক্রিপশনটা হলো এইখানে ওনার যেহেতু সরাসরি আমি ওনার পেজ থেকে আসছি, ঠিক আছে, আমি কোনো কিছু আলাদাভাবে সিলেক্ট করিনি, আপনারা কিছুই সিলেক্ট করে দেন। এইখানে অ্যাড ফটো আছে, অ্যাড ফটো থাকলে আচ্ছা ওইটা পরে যায়। ডেসক্রিপশন হলো ধরেন এইখানে যেহেতু ওনার পেজ থেকে আসছে, ওনার পেজে যে ডেসক্রিপশনটা লেখা আছে ওইটাই ডিফল্টভাবে এখানে চলে আসছে, কিন্তু আমরা জাস্ট এখানে তো আর এই ডেসক্রিপশনটা দিব না, আমরা ডেসক্রিপশন দেবো আমাদের প্রোডাক্ট, আমাদের নিশ সম্পর্কে ছোট্ট করে একটা স্মার্টলি ডেসক্রিপশন এখানে দিয়ে দেবো। খুব বেশি সময় নিয়ে এইখানে পড়ে না মানুষ, ঠিক আছে, তাই ছোট্ট করে একটা স্মার্টলি যে আসলে কি আমার এই একটা কিসের জন্য সেই সম্পর্কে আমরা একটা স্লোগান দেয় না যে ধরেন সংবাদপত্রে কি থাকে, সত্যের সংবাদ বা হ্যাঁ, এই এই ধরনের যে একটা স্লোগান, এগুলোকে এক একটা স্লোগান, এই টাইপের একটা স্লোগান, সব প্রত্যেকটা ইসের কন্টেন্টে একটা স্লোগান থাকা উচিত, একটা টাইটেল থাকা উচিত যেটা ফোকাস বলে, যে ওইটা দেখে মানুষের আগ্রহ হয়, ওরকম একটা এমন কিছু। হ্যাঁ, ধরেন আমি এখন একটা 20 লাখ আইটি সম্পর্কে করলাম, সেখানে বললাম কি আগামী জানুয়ারি মাসের 31শে জানুয়ারি বা 30শে জানুয়ারি পর্যন্ত এখানে 40% ডিসকাউন্ট আছে, ঠিক আছে, বা আমরা আগামী 5 দিন ফ্রি ক্লাস করাবো, 5 দিন ফ্রি ক্লাস করাবো, তার উপরে আমি একটা করলাম। তো এই যে ফোকাস জিনিসটা, মানে মানুষের আগ্রহ তৈরি করবে, মানুষ আটকায় ফোকাস কি থামবে, যেখানে মানুষ গিয়ে থামে সেরকম একটা কিওয়ার্ড করা, ঠিক আছে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলা ইংরেজি, এখানে আপনার যদি এটা দেশীয় হয় আপনি কেন বাংলা, কারণ অধিকাংশ মানুষ বাংলাদেশ, আর আমরা যাবো যাদের কাছে যাক তারা ইজিলি এটা কি করুক, তারা কষ্ট করে ডিকশনারি করে এত কষ্ট করে তো আমাদের দেখবে না, কি দরকার আছে তাদের। হ্যাঁ, সেটাই। আচ্ছা, এইখানে ডিফল্টভাবে একটা ছবি আছে, আমরা যদি এখানে অ্যাড ফটোতে যাই, অ্যাড মিডিয়ায় যাই, তাহলে কি হবে, এখান থেকে আমরা চাইলে আপলোডে গেলে এখান থেকে আমার কি হবে, ছবি সিলেক্ট করে দিতে পারবো, অর্থাৎ যে ছবিটার উপরে আমি কাজটা করতে চাই সেরকম। আর এছাড়া যদি চাই আমার একাধিক ছবি থাকবে, ধরেন আমি 2টা বা 3টা ছবি দিয়ে আমার একটা রান করতে চাই, আমি সেটাও করতে পারবো। সেক্ষেত্রে কি হবে, আপনার ধরেন এই একই মানুষের কাছে প্রথম একটা ছবি দিয়ে একটা আসবে, পরবর্তীতে আরেকটা ছবি দিয়ে আসবে, এরকম করে চেঞ্জ হয়ে আসবে। 2টা 3টা ছবি দেওয়াটা বেশি ভালো, ঠিক আছে। আমরা জাস্ট এটাকে আর সিলেক্ট করলাম না, কেটে দিলাম এখান থেকে, এই ছবিটা দিয়েই করলাম। আচ্ছা, হেডলাইন, এখন হেডলাইনটা কি দেবেন, ওই যে বললাম একটা ফোকাস কিওয়ার্ড থাকবে, যে এত % ডিসকাউন্ট, বা থাকে না যে একটা প্রোডাক্ট কিনলে একটা প্রোডাক্ট ফ্রি, এইটা কিনলে এইটা ফ্রি, বোরকা কিনলে হিজাব ফ্রি, ওইটা তো ডেসক্রিপশন, ডেসক্রিপশনের ভিতরে একটু একটু ডিটেলস থাকে যে আমার প্রোডাক্টের মানটা কীরকম বা আমার কাজটা কীরকম, আমি কি কি সার্ভিস দিচ্ছি। আর হেডলাইনটা কি, এক লাইনের একটা কথা, এক লাইনের একটা সেন্টেন্স তৈরি করা ফোকাস কিওয়ার্ড দিয়ে, যে আসলে কি করতে চাচ্ছি আমি, ঠিক আছে। অ্যাডভান্স ক্রিয়েটিভ, আচ্ছা এটা কি আমি দেখে যাচ্ছি, এটায় তেমন কোনো কাজ নেই। অডিয়েন্স টার্গেটিংটা, আচ্ছা অনেক সময় অডিয়েন্স টার্গেটিংটাই সমস্যা করে। আচ্ছা, এরপর কি আছে, মেসেজ টেমপ্লেট, আমরা যেটাকে করে দিয়েছি যে মেসেজটা আমাদের মেসেজ আসবে সেটা এখানেই আছে। আমরা যদি এখানে অন্য কিছু সিলেক্ট করতে চাই সেটাও করতে পারি। আমি যে যে অপশনগুলো দেখাচ্ছি সেই অপশনগুলোতেই জাস্ট কাজ হবে, এছাড়া বাকি যে অপশনগুলো আছে ওগুলোর কোনো কাজ নেই, ওগুলো নিয়ে আমরা বেশি জানতে গেলে আবার অনেক সময় গোলাই ফেলাই, ঠিক আছে। ওইটা কি করবেন আপনি, এই জিনিসটা যখন আপনার আয়ত্তে এসে যাবে তখন আপনি আপডেট হইতে থাকে, এটা প্রতিনিয়ত ফেসবুকের মতো এত আপডেট নাই কোথাও, মানে প্রতিদিনই মনে হয় প্রতি সপ্তাহে একটা করে আপডেট আসে, এখানে সপ্তাহে 2টা আপডেটও আসে,
ঠিক আছে, খুব বেশি এরা কি বলবো আপডেট, ইয়াং তো মার্ক জাগারবার্গ, এই জন্য হলো আপডেটে বেশি থাকে, সারাদিনই একটা নতুনত্ব যাচ্ছে, যাক হয়রানি আমাদের। আচ্ছা, সিলেক্টস অ্যাপ, আমরা এখানে মেসেঞ্জারটায় আমরা যদি টিক দিয়ে দিই তাহলে মেসেঞ্জার কানেক্ট বলতে হয়েছে আমরা যখন ইনস্টাগ্রামটা এটার সাথে, এখন মেটার কয়টাই ভার্সন, 4টা মেসেঞ্জার আছে, একটা ফেসবুক, একটা মেসেঞ্জার, একটা হোয়াটসঅ্যাপ, একটা ইনস্টাগ্রাম। তো এগুলো অ্যাড করার মতোই সবসময় ফেসবুক দিয়েই রাখে যে তুমি আমার সাথে সবসময় কানেক্ট থাকো, সবসময় সব ক্ষেত্রে আমরা একসাথে থাকবো, কেন আমরা আলাদা আলাদা থাকবো, ঠিক আছে, 4 ভাই বোন আমরা একসাথে থাকবো, ব্যাপারটা এরকম হয়ে যায়। তা আমরা যখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে সমস্যা কি, আমরা যখন এর সাথে আমাদের ফেসবুকের সাথে হোয়াটসঅ্যাপটাও কানেক্ট করে রাখবো, ধরেন এখানে হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, আমার কি হবে, আমি যখন এই বুস্টটা করব 3টা সেক্টরেই আমার এটা নিয়ে যাবে, একটা নিয়ে যাবে, তখন যে মাধ্যমটা বেশি ব্যবহার করে সে আমাকে, ধরেন কেউ আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করলো, কেউ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, কেউ আমাকে মেসেঞ্জারে মেসেজ করলো, কারণ 3টা তো কানেক্ট, আমাকে যে অপশন দিয়ে মেসেজ করবে আমার সেই অপশনটাই আমরা কি ফেসবুকে ঢুকেই দেখতে পাবো। ওই যে আমরা পেজে গেছিলাম, পেজে এই যে দেখেছি না যে ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, শুধু ওখানে লিঙ্ক করলেই কি হবে বা কানেক্ট করলে ওটা আইসে যাবে, আমাদের এক জায়গায় আমরা ওটা হ্যান্ডেল করতে পারবো, ঠিক আছে। তো এখানে মেসেঞ্জার আছে, তারপর হলো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করছেন না, এর জন্য এই যে ক্রিয়েট অ্যানাদার নাম্বার, যদি আপনার চান যে এখানে আরও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, সেটাকেও কি কানেক্ট করে দিতে পারবেন, এখান থেকে ক্রিয়েট অ্যানাদার নাম্বারে ক্লিক করলে জাস্ট, বা অ্যাড নিউ নাম্বারে যদি ক্লিক করেন, এখান থেকে যদি এমন হয় যে না আপনি একটা নাম্বার দেওয়া আছে, আপনি আরও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে যাচ্ছেন, সেটাকেও অ্যাড করে দেওয়া যায়, জাস্ট এটা একটা নাম্বার হওয়াই ভালো। তারপর স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এইটা আমরা সিলেক্ট করব না, এটা আমরা জানার জন্য জানবো, ঠিক আছে, এই অপশনটা আমরা খুব বেশি কাজ করব না, জাস্ট আপনাদের জানানোর জন্য জানাচ্ছি, কিন্তু এই সেক্টরটা এই নিয়ে কাজ কখনোই বুঝতে করবেন না, জাস্ট, ঠিক আছে। এখানে স্পেশাল ক্যাটাগরি হলো, এখানে দেয়া আছে কি কি, সোশ্যাল ইস্যু, ইলেকশন অ্যান্ড পলিটিক্স, ঠিক আছে, এমন যদি হয় যে এই সামনে আমাদের ইলেকশন, এখন ইলেকশন পারপাস আমরা অ্যাড করতেছি, তখন যদি আমরা ইলেকশন পারপাস বা কোনো সোশ্যাল ইস্যু নিয়ে কাজ করি, তখন আমরা এইটাকে টিকমার্ক করে দিই, যে এটা আইডেন্টিফাই করে দেওয়া যে এই সংক্রান্ত এই একটা, ঠিক আছে, আলাদা করে এর একটা কি বলবো স্পেস আছে এই সংক্রান্ত কাজ করার। তারপর কি আছে হাউজিং, এখন আমাদের যদি ধরেন আমি বাড়ি বিক্রি করব, বা বাড়িকে আমি করব, না ভাড়া না, বাড়ি বিক্রি করা, জমি বিক্রি করা, তারপর ধরেন ফ্ল্যাট বিক্রি করা, এরকম যদি কোনো অপশন আমরা এই বাড়ি সংক্রান্ত কোনো কাজ করি, তখন হাউজিংটা সিলেক্ট করে দিতে পারি। আর এমপ্লয়মেন্ট হলো, ধরেন আমরা জব কেন্দ্রে কি করে না, একটা আমার কোম্পানি আছে, আমি সেখানে কি করছি, জব সাবমিট করতেছি যে এখানে এখনও কোঠা খালি আছে, আপনারা চাইলে এখানে করতে পারেন, আপনাদের সিভি জমা দিতে পারেন। তো এই সংক্রান্ত আমরা যখন করব, তখন আমরা এমপ্লয়মেন্ট এইটাকে অপশনটাকে সিলেক্ট করে দেব। বা কোনো সমস্যা বা কোনো পরিবর্তন আসছে, বা আমরা কোনো একটা অফিস আছে এখানে সদর, সেটাকে আমরা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, এরকম যদি জানাতে চাচ্ছি, তখন আমরা এটাকে সিলেক্ট করে দিতে পারবো। আরেকটা হলো ফিনান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। আচ্ছা, ফিনান্সিয়াল প্রোডাক্টস হলো ক্রেডিট কার্ড, লোন, ব্যাংকিং অ্যাকাউন্ট, ইনভেস্টিং, ইন্স্যুরেন্স অ্যান্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, অর্থাৎ আমরা যখন কোনো ব্যাংক পারপাস কাজ করি বা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি, এই ধরনের যখন যাদের হয়ে কাজ করব, এদের হয়ে যখন আমরা কোনো কাজ করব, তখন কি এইটাকে সিলেক্ট করে দেব, কিন্তু বুস্টিংয়ে এটা কখনোই সিলেক্ট করবে না, এটা আমাদের করা না করায় খুব বেশি বেনিফিট কিছুই আসে না, সুতরাং এটা হলো একটা বাড়তি অপশন, জাস্ট দিয়ে রাখছে ডিফার পাবে, ঠিক আছে, না এখান থেকে সিলেক্ট করার দরকার নেই পারপাস। তারপর আমরা আসছি যেটা হলো, সেটা হলো অডিয়েন্স, ঠিক আছে, এক মিনিট, এটা মনে করাই দিবেন সব সময়। অডিয়েন্সটা এখন আসছে, আমরা মূল কাজে আসছে অডিয়েন্সটা। এখন ধরেন আমরা এখন অডিয়েন্স নিয়ে কাজ করব, অর্থাৎ আমার যে এখন আমি ধরেন একটা কাজ করলাম, আমার একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের জন্য আমি কি করব, একটা অফার দিছি, সেই অফারটা আমি সবাইকে জানাবো। এখন রেস্টুরেন্টে ধরেন ফেসবুক তো সবাই চালায়, যে রিক্সা চালায় সেও চালায়, যে চায়ের দোকানে চাকরি করে সেও চালায়, আবার যার একটা রেস্টুরেন্ট আছে নিজেরও একটা রেস্টুরেন্টে সেও চালায়। এখন এদের যদি আমি টাকা খরচ করে টার্গেট করি,
তাহলে তো আমার কোনো কাজে আসবে না, টাকাটাই ওয়েস্ট হইবে, অর্থাৎ তাদের কাছ থেকে আমি কোনো রেসপন্স পাইতেছি না, সেক্ষেত্রে তো আমার লাভ নেই। আমি এমন কিছু মানুষকে খুঁজে বের করব বা এমন কিছু অডিয়েন্স খুঁজে বের করব যারা কি মন দিন ফোনে, কি জানি ক্লাসে মন দিন, ফোন দেখতেছে তো দুইটা একসাথে হয়ে গেছে। যাই হোক, ক্লাসে যতটুকু 1 ঘন্টা সময় থাকবেন ওই সময়টা বোঝার চেষ্টা করবেন, কারণ এই ক্লাসটা আমি তো আর করবো না, ব্যাক করবো না, করব। আর ধৈর্য ধরে ক্লাস শোনাটা, ওই ভিডিও শোনাটা বা রেকর্ড শোনাটা এটা আসলে থাকে না, দেখা যায় স্কিপ করি, কিন্তু স্কিপের ভিতরে কি চলে গেছে সেটা আর পরে আলাদা করে জানা হয় না। ওই ছোটো ছোটো স্কিপ করে যে যাবো আগাবো তাতেই অনেক কিছু মিস হয়ে যাবে, এর জন্য ক্লাসেই মনোযোগী থাকবেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কি করব, অডিয়েন্স খুঁজে বের করব যাদের আসলে করবে আমার প্রোডাক্টটা দরকার বা আমার সার্ভিসটা যাদের অরিজিনালে দরকার তাদের কাছ থেকে নিয়ে যাওয়া, অর্থাৎ আমি যতটুকু টাকা ইনভেস্ট করব আমি তার বেনিফিটটা অবশ্যই পাইতে যাব। ঠিক আছে, এখন এখানে যদি আমরা অডিয়েন্স যে ক্রিয়েট এ নিউ, এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর আমার একটা ফিচার আসবে। এখন আছে অডিয়েন্স নেম, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ধরেন এখানে আপনি এই অডিয়েন্স নেম, এখানে তারিখ লেখা আছে, আপনি জাস্ট এরকম রেখে কাজটা করা শুরু করে দিলেন। এখন আপনি কাজ কি একটা করবেন? আপনি কাজ করবেন অনেকগুলা। এই সপ্তাহে ধরেন আপনি কম হলে 10টা কাজ করলেন, 20টা কাজ করলেন, ঠিক আছে? 20টা কাজ করার পরে এখন আমার প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাজ দিলাম, বেস্ট লাকাইটির হয়ে আপনি একটা কাজ করলেন। এখন আমি আরও 20 দিন পর যেয়ে বললাম যে আমি যে কাজটা করাইছিলাম ওই একই ইসের উপরে একই রকম সব কিছু ছবি থাকবে, কন্টেন্ট থাকবে, আমার বাজেটও একই থাকবে, আপনি আরেকটা কি করেন, আমাকে বুস্ট করে দেন। তখন আপনি কিভাবে খুঁজে পাবেন? এখন আপনি এই ভিতরে 20 দিনের ভিতরে কাজ করছেন কম হলেও 40টা, এই 40টা কাজ আপনি খুঁজবেন যে কোথায় আছে, তাও তো পড়ে পড়ে দেখতে হবে ডিটেলসে যাইয়া যে আমি কোনটা কাজ করছি, দেখলেই তো আর বুঝবো না। এর জন্য সবসময় কি করবেন, যে ওয়েতে বা যে পেজের জন্য যদি কাজ করেন সেই পেজের নামটা দিবেন। যদি আপনি কোনো নির্দিষ্ট মানুষ অর্থাৎ যে কাজটা করাইতেছে তার নাম যদি আপনার মনে থাকে তার নামটা লিখে রাখবেন, বা অন্য কোনো ইস্যুতে যদি নিজ পারপাস কাজ করেন সেই নিজটা কি করবেন, লিখে রাখবেন। এটা লিখে রাখলে কি পরবর্তীতে যদি আপনার কাজটা করতে হয় বা আপনি এখন একটা কাজ করতে গেছেন হঠাৎ করে আপনার মনে নাই যে অডিয়েন্স টার্গেটটা কি হওয়া উচিত, এখন ওই একই অডিয়েন্সে আরেকটা কাজ করা যাবে, তখন কি করতে পারবেন, এটা খুঁজে পেলে ওই অডিয়েন্সটাকে জাস্ট কপি করে পেস্ট করে দিবেন। তাহলে কি হবে, ওইটা সিলেকশনটা থেকে যাবে এবং ওই আর নতুন করে কষ্ট করতে হবে না। এর জন্য কি করবেন, এখানে সবসময় অডিয়েন্সের জায়গায় নামটা লিখে রাখবেন। তারিখ দেওয়াটা না দেওয়াটা অপশনাল, ওটা আপনি দিতে পারেন এই সুবিধার্থে যে আপনি কখন এই কাজটা করছিলেন, কয় তারিখ করছিলেন। অনেক সময় বারবার কয়দিন ধরে কাজ করছি, তখন দেখানো যায় যে আমি আপনার যেদিন কাজ করছি তারিখ সহ কাজটা করছি, তারিখটা দিয়ে রাখো। এটা নিজস্ব, এটা জাস্ট নিজস্ব থিওরি থাকবে যে আমি কোন রকম কাজ করলে আমার সহজ হবে কাজটা। ঠিক আছে, ধরেন অডিয়েন্সের কাছে আপনি এখানে লিখে রাখলেন বেস্ট লাকাইটি। বেস্ট হয়েছে, এটাকে সরাই দিই। আচ্ছা, তো আপনি এরকম করে লিখে রাখলেন। এখন আছে অডিয়েন্স, অ্যাডভার্টাইজ অডিয়েন্স। এখন আছে জেন্ডার। জেন্ডার বলতে বুঝি আমরা আসলে কার জন্য কাজটা করব। এখন ধরেন আপনি কাজ করতেছেন কি নিয়ে, মেকআপ প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। এখন যদি মেকআপ প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কাকে দিবেন, এখানে জেন্ডার কি হওয়া উচিত আমার, ওমেন হওয়া উচিত। কেন, ছেলেরা এই করে না, গিফট করে না, এই বউরে কিনে দেওয়া লাগে না? লাগে ভাই, লাগে না? ভাবে কি কিনে দেওয়া লাগে না? বাচ্চা কাচ্চা থাকে তাদের কিনে দেওয়া লাগে না? তো সেক্ষেত্রে আমরা কেন শুধু ওমেন করব? আচ্ছা, আপনি আতিক বলেন তো এখানে কি হওয়া উচিত, অল দেওয়া উচিত নাকি ওমেন দেওয়া উচিত? ওমেন। কোন কি দেওয়া উচিত? প্রোডাক্টের উপর নির্ভর করবে কি দেওয়া উচিত। আচ্ছা, মেন না দেওয়াই ভালো। ঠিক আছে, আপনাদের কনসেপ্টটা ঠিক আছে, কিন্তু আমি আরেকটু ক্লিয়ার করি। কেন, ধরেন ছেলেদের দিলাম, এখন অনেক ছেলেরা আছে যেমন আপনাদের মতোই আছে যে দিবেনই করবেন, এখন যাইয়ে বললেন যে হ্যাঁ প্রোডাক্ট ভালো না, এগুলো ওই করে, অনেকে আছে না যে বসে বসে মাঝে কমেন্ট করে। এখন আমি টাকা খরচ করে কি এগুলো নেব? ওই যদি সে তার গার্লফ্রেন্ডের জন্য করে, যদি সে তার ওয়াইফের জন্য করে, যদি সে তার বোনের জন্য করে, এই যদির ভিতরে আমাদের কখনোই যাওয়া যাবে না। এর জন্য হ্যাঁ, যদি যে কেনার সে এই যদিতে না এসেও কিনা দেবে।
ঠিক আছে, সে দোকানে যাবে, সে অন্যভাবে কিনবে বা সোর্স একটা খুঁজে বের করবে। এর জন্য আমাদের যে অরিজিনাল কাস্টম যে অডিয়েন্সটা সেটা কি সিলেক্ট করতে হবে। আমরা কোনো রিস্ক নেব না, আমাদের টাকা এত টাকা নাই যে আমরা ইসে যাব, রিক্সে যাব। আমরা যাব আমাদের $1, সেই $1 যদি আমার 6টা আসে, সেই 6টার ভিতরে অন্তত 4টা সেল হোক। ঠিক আছে, এখন যদি মেকআপে যারা মেয়েরা, আমরা যদি এখানে ওম্যানটা সিলেক্ট করি, তাহলে মেয়েরা এখানে যদি 100 জনে দেখে অন্তত 70 জন হলেও কেনে। মেয়েদের কিনতে ভালোই লাগে, সব সময় ভাল লাগে। ধরেন তারা টাকাটা জমায় কিছু কেনার জন্য। ঠিক আছে, জমাইতে পারে না, জমাই কেনার জন্য, মানে যতটুকু কষ্ট করে জমা ওটুকু কেনার জন্যই করে। যাই হোক, আফসোস করে লাভ নাই, এটা ভবিতব্য। আচ্ছা, যাই হোক, এখন আমরা এখানে, এখন ধরেন আমার যদি এটা হয় যে আমি কোনো মিষ্টির দোকানদারের জন্য কাজ করতেছি, সেক্ষেত্রে আমি কি দেবো অডিয়েন্সটা? অল দেব। আমি ধরেন একটা ডক্টরের জন্য কাজ করতেছি, তখন তাও অল। আচ্ছা, আমি এখানে ড্রেস পারপাস কাজ করি, আমি এখানে জ্যাকেট নিয়ে, লেদারের কোনো জ্যাকেট নিয়ে কাজ করতেছি, এখন মেন। হ্যাঁ, কারণ আমাদের দেশের জন্য যদি আমরা কাজটা করি তাহলে অল দিয়ে লাভ নেই, কারণ আমরা মেয়েরা পরে খুব রেয়ার, ধরেন 100 জনে 4 জন, 4 জনের জন্য আমরা ওই যদিতে আবার নামবো না, যদি নদীতে আমরা কখনোই নামবো না, ঠিক আছে, এর জন্য। হ্যাঁ, এখানে আমি যদি ছেলেদের জন্য টি শার্ট, শার্ট এই নিয়ে যদি আমরা কাজ করি, জিন্স প্যান্ট নিয়ে কাজ করি, তখন আমরা কি মেনটাকেই সিলেক্ট করব। তার ভিতরে যদি আসে, তারা খুঁজে বের করবে আমাদেরকে, তাদের জন্য আমরা রিস্ক নেব না, শুধু মেনদের কাছেই যাবে, অন্য কোনো কারো কাছে যাবে না। অর্থাৎ আমি যতটুকু টাকাই করতেছি আমার প্রপার অডিয়েন্সের কাছে নিয়ে যাব, এর জন্যই আমার এই কাজটা করতে হয়। ঠিক আছে, হ্যাঁ। এখন ধরেন আমরা বেস্ট লাক আইটির জন্য যেহেতু করতেছি, সেহেতু কি দেবো? মেন দেওয়া উচিত না? অল দেওয়া উচিত। আচ্ছা, সবার জন্য। এরপর আছে এইজ। ঠিক আছে, এইজটা আমরা সিলেক্ট করবো। এই যে এইজ দেখতেছি সর্বনিম্ন, ফেসবুক যারা ইউজ করে তাদের সর্বনিম্ন বয়স কত? 18। 18 আগে, 18 নিচে কেউ ব্যবহার করে না? এই 18 নিচে কেউ ব্যবহার করে না? আচ্ছা, কিন্তু ঠিক আছে, টুইটারে টুইটারে কিন্তু 14তে ই করা যায়, অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, যেহেতু বাইরের দেশের ওরা একটু আগেই ম্যাচিউর হয়, এর জন্য শুধু টুইটারের ক্ষেত্রে হয়েছে। এখন এখন আর হয় না, সেটাই। তো আমরা এখান থেকে কি করবো, এখন ধরেন এইটা আমরা যদি এরকম হয়, আমরা ধরেন ওষুধ কোম্পানির জন্য করতেছি, সেক্ষেত্রে আমরা এইজ কত দেবো? এখন ওষুধ কারা কেনে? 65। না, এখন আমরা তো এটা অ্যাড দিতেছি, এটা তো আমরা ওষুধ সরাসরি সেল করতেছি না, আমরা তো অ্যাড দিতেছি। এখন 65 না, 65 বছরের যে সে, সে কি এত ফেসবুকের সাথে অ্যাটাচ থাকে? থাকে না। 60 বছরে থাকে? থাকে না। সর্বোচ্চ 50 বছর পর্যন্ত একটা অ্যাক্টিভনেস থাকে, 55-52, তাও একটু কমই হয়। কিন্তু সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে সিলেক্ট করতে হইবে। এখান থেকে যদি সেরকম হয়, আমরা এটাকে সিলেক্ট করে কত আনবো, ধরেন 50 পর্যন্ত দিয়ে দেবো বা 51 পর্যন্ত দিয়ে দিলাম। এখন ধরেন আমার যদি এটা এরকম হয় যে এটা আমি কাজ করতেছি কোনো ভিডিও নিয়ে, অর্থাৎ আমার ভিডিওর নিচটা হলো কুকিং চ্যানেল, রান্নার চ্যানেল নিয়ে, তখন আমরা এখানে যদি বয়সটা সিলেক্ট করি, সেটা কত করতে হবে? কেন 22 বছর কেন? আমরা মহিলারা রান্না দেখি 50 বছর পর্যন্ত। আমাদের নতুন বিশেষ করে যারা সংসারে থাকে আর এবং ফেসবুকের সাথেই কানেক্ট থাকে, তাদের কাজই হলো সংসারের পরে ফেসবুকের সাথেই লেগে থাকা। সেজন্য নতুন নতুন এক্সপেরিমেন্ট করা, ধরেন যার শাশুড়ি হয়ে গেছে, মেয়ের জামাই আসবে, আবার ছেলের বউকে যদি একটু খোটা টোটা দেওয়া লাগে, তাও তো নিজের জানতে হয়, বুঝেন না? এর জন্য আমরা কি করব, এটাকে জাস্ট 50 পর্যন্ত সিলেক্ট করে দেব। এখন 50-এর পর কি তারা রান্না করে না? অবশ্যই করে, কিন্তু ওটা আবার যদিতে গেছে, অনেকেই করে না, অনেকেই করতে পারে না বা অতটা থাকে না, সেজন্য আমরা করব। এখন ধরেন এটা আমি করলাম মেকআপ প্রোডাক্টের জন্য বা মেয়েদের, এখানে মেকআপের ভিতরে সমস্ত ধরনের মেকআপ ইনগ্রিডিয়েন্ট আছে, তো সেক্ষেত্রে আমাদের বয়সটা কত হওয়া উচিত? না, সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই 50 বছর 55 বছর তারা স্মার্টলি সাজে।
অনেক কম, সেক্ষেত্রে আমরা হ্যাঁ যদিতে চলে গেছে, এখানে আমরা সেক্ষেত্রে 18টা রাখবো সর্বনিম্ন, কারণ 18 এখন 9 বছর থেকেই সাজাগোজা শুরু করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, অন্তত 45 বা 50 পর্যন্ত টার্গেট করব, ঠিক আছে। এখন ধরেন আমি বেশ লাকাইটির জন্য করতেছি, সেক্ষেত্রে কত করব, 40। এই আপনার আগের ব্যাচেও তো একজন সিনা ভাইয়া দেখছিলেন না, দেখেন না না, আমার আগের ব্যাচের এই যে আসছিল এখানে বসছিল, আপনি দেখছিলেন না, তার ব্যাচ কত ছিল, তার ব্যাচ প্রায় 57-58 প্লাস ছিল। হুম। তো সেটাও করে, এখন এরকম আমাদের স্টুডেন্ট দুই একজন আসে, প্রতি ব্যাচে আসে, আপনাদের ব্যাচে আছে নেই, কিন্তু মাঝে মাঝে আসে। সেক্ষেত্রে আমাদের কি হবে যে আমরা এখানে সর্বোচ্চ 50 কিংবা 55, আমরা 50টাকেই টার্গেট করব। 50-এর পর যারা আসবে তারা যদি শেখার আগ্রহ হয় এমনি আমাদেরকে খুঁজে নেবে, তারা আমাদের তাদের কাছে পৌঁছানো প্রয়োজন পড়বে না, কারণ অনেকেরই এই থাকে না যে ওই সময়টা ওই বয়সটা যে নতুন কিছু শেখার, ঠিক আছে। 50 পর্যন্ত মানুষ এফোর্টটা নিতেই পারে, শেখার ধাপটায় আসতেই পারে, খুব বেশি, বিশেষ করে পুরুষদের জন্য খুব বেশি সমস্যা হয় না, ঠিক আছে, মহিলারা আসে না ওই বয়সে। তো আমরা সেক্ষেত্রে কি করব, 18 থেকে বা 20 থেকে 50, এখন 18 থেকে এই কারণে দেবো যে এখন তো ছোটরাও আসতেছে, ঠিক আছে, ইন্টার লেভেলে বা এসএসসি লেভেল যারা আছে তারাও আসতেছে, সেজন্য আগে হলে আমি 1 বছর আগেও 20 থেকে শুরু করছি, কিন্তু এখন মনে হচ্ছে আমি 18 থেকে এটা করতে পারি। তো সেক্ষেত্রে এখানে আমি 50 পর্যন্ত করলাম। এরপর কি আছে, লোকেশন। লোকেশন এখানে ডিফল্টভাবে বাংলাদেশ দেয়া আছে, ধরেন আমি বাংলাদেশটা এখান থেকে কেটেই দিলাম। এখন লোকেশন সিলেক্ট করব, লোকেশন সিলেক্ট করার ক্ষেত্রে আমরা নির্দিষ্ট জেলাকেও ইন্ডিকেট করতে পারি, লিখে দিলেই হয়, ঠিক আছে। ধরেন আমি এখন চাচ্ছি আমার বেস লাকাইটি আছে কোথায়, বরিশাল আর ঢাকায়, আমি একাধিক লোকেশন সিলেক্ট করতে পারবো। ঢাকা এটা, হ্যাঁ হ্যাঁ কামরাঙ্গীর চর এখানে আছে, হ্যাঁ। সো এইটা হলো লোকেশন, ধরেন আমি প্রথম বললাম যে এটা বাংলাদেশে হবে, সেটা তো আপনি ডিফল্টভাবে দেখছেন বাংলাদেশটাকে সিলেক্ট করা যায়। এখন আমি যদি ধরেন বরিশাল লিখলাম, বরিশাল, বরিশাল ডিভিশন বাংলাদেশ। এখন ধরেন আমি এটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর আমার নির্দিষ্ট একটা এরিয়া দিয়েছে কত, 25 মাইল পর্যন্ত, কতটুক দিয়েছে, 25 মাইল, সে ডিফল্টভাবে দিয়ে দিয়েছে 25 মাইল, কিন্তু আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো, এখন আমি কতটুকু চাই সেটা হলো আমার নিজস্ব সিদ্ধান্ত। এখন আমি যদি বলি যে বরিশালে করব, আমার একটা প্রোডাক্ট আছে যেটা পচনশীল না, সেক্ষেত্রে আমি বরিশালের যদি আমি এইখানে এটা বাড়াই দিই অনেক দূর দূর পর্যন্ত যাইতে পারবো। এখন আমি বললাম যে এখানে শুধু বরিশাল না, আমি এটাকে ঢাকাতেও আমাদের একটা প্রতিষ্ঠান আছে, আমি সেটাও সিলেক্ট করব। এই যে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। এখন আমি যদি এটাকেও চাই যে ঢাকার মানুষও ওখান থেকে আসুক, তাহলে সেরকম করেও সিলেক্ট করে দেওয়া যায়। আমি যদি চাই যে না আমার খুলনাতেও একটা প্রতিষ্ঠান আছে, এটার আরেকটা শাখা খুলনাতেও আছে, আমি সেটাকেও লিখে দিতে পারবো। এখন এই যে প্রত্যেকটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কি থাকবে, তার নির্দিষ্ট মাইলটা সিলেক্ট করে, এখন আমি কতটুকুর মধ্যে এটাকে চাচ্ছি। এখন ধরেন আমি বরিশালে, এখানে ধরেন বরিশাল 25 মাইল পর্যন্ত আছে, আমি যদি এটাকে জুম করি কি কি আছে, তারাবো, নারায়ণগঞ্জ, ও আচ্ছা আমি এটা বরিশাল সিলেক্ট করি তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। সব লেখা লাগে। আচ্ছা, এখন ধরেন আমি বরিশাল ডিভিশনটাকে সিলেক্ট করলাম, কত মাইল পর্যন্ত যাবে, মাইলটা আসে না এবার, ও অনেক সময় হয় যে একই জিনিস বারবার করলে তখন যাই আবার আসে না, প্রবলেম নেই, এটাকে কেটে আবার করব। বরিশাল হাইওয়ে, বরিশাল, বরিশাল, বরিশাল ডিভিশন বাংলাদেশ, বরিশাল ডিভিশন, এই যে এটা করলাম, এই যে আসছে 25 মাইলের ভিতরে। এখন ধরেন 25 মাইলটা আসছে, এরকম করলে ঘাবড়াবেন না, এটাকে জাস্ট করে আবার করে দেবেন, ঠিক আছে। এখন যদি আমি এটা জুম করি তাহলে কি আছে, মুলাদি,
মেহেন্দিগঞ্জ, তারপর ধরেন এইখানে ধরেন জালকাঠি, বানরিপাড়া, মুলাদি, তারপর ধরেন দুমকি, বাউফল, তারপর এটা কি আছে বরুহান, এটা বুরহানতে, হ্যাঁ বুরহানুদ্দিন, এটা কোথায় আমি ঠিক জানি না। বুরহানুদ্দিন ভোলার, আচ্ছা। তারপর আছে বাউফল, দুমকি, আর কি আছে, হ্যাঁ আরো দেখাইবে জাস্ট। আচ্ছা উপরে কি কি গেছে, আর কিছু না। এখন আমার বেস্ট লাগে এটা, যদি মুলা দিয়ে দিয়ে কেউ আসবে, বানরিপাড়া দিয়ে, হ্যাঁ আসতে পারে, বানরিপাড়া দিয়ে আসছে এর আগেও। আর তারপর মেহেন্দিগঞ্জ, এখান থেকে কেউ আসবে, আপনি তো এখানে থাকেন, দূরে হলো, এখন এটা তো রেয়ার, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে জাস্ট একটু ছোট করেও দিতে পারে। এখন ধরেন নিতের মিষ্টি যদি আমরা হয়, যে আমাদের নিতের মিষ্টি দেখেন, নিতের মিষ্টি সকালে পাওয়া যায়, যায় না। নিতের মিষ্টি পাওয়া যায় দুপুর 12টার পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত, মানে খুব রেয়ার, আগে অর্ডার না দিলে এখানের মিষ্টি পাওয়া যায় না। এখন যদি আমাদের এরকম পচনশীলই হয়, তখন কি আমরা এক জেলা থেকে দূরে এমন কোথাও পাঠাতে পারবো না যেটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। বা কেক, যদি ধরেন কেকটা যদি দূরে নিয়ে যায়, সব থেকে ডেলিভারির সমস্যা হয়, মানে ডেলিভারি যারা আছে তারা সব থেকে ভয় পায় কেক নিয়ে যেতে এক জায়গা থেকে আরেক জায়গায়। এইটা নষ্ট হওয়ার রিস্ক থাকে একদম অনেক বেশি, 80%। একটু যদি লাগে তাহলে কি পুরো ডেকোরেশনটাই চেঞ্জ হয়ে গেছে। তো এই জন্য কী করে, কাছে কাছে যেখানে আছে সেরকম। তো আমরা বেসলাকাইটের জন্য যদি করি, এত দূরে যাব না। হ্যাঁ যদি কেউ, এমন একজন ছিল গত 317 নাম্বার বেসে সম্ভবত ছিল, ভোলা থেকে আসতো, আসতো আবার যাইতো, আসতো আবার যাইতো, মানে এরকম করে ক্লাস করতো। তো এরা কষ্ট, এর জন্য আমরা কি করতে পারি, মাইলটাকে সিলেক্ট করি। এখন সর্বনিম্ন কত দেওয়া যায়, এখানে 10 পর্যন্ত দেওয়া যায়, সর্বনিম্ন 10 মাইল পর্যন্ত দেওয়া যায়। সেক্ষেত্রে আমরা এটাকে ধরেন কত দিলাম, 16 দিলাম। এখন যদি 16 দিই তাহলে দেখি কতটুকু আসে। তাও জালকাঠির এখানে এসে গেছে, বানরিপাড়ার একটু আসছে, মেহেন্দিগঞ্জ আসছে, তারপরে যাক মোটামুটি আমরা কমাইয়ে দিলাম, এরকম থাক, আমাদের যেটুকু আসছে অতটুকু থাক। এভাবে যদি আমরা আরো ইনক্লুড করতে চাই, আরো এই উপরে গিয়ে জাস্ট আরো লোকেশন। হ্যাঁ না, ব্যয়ের বলতে কি, এখন যদি আমার ব্যয়ের অবশ্যই আছে, আমি এখানে $2 দিয়ে পার ডে $2 একটা মেসেজ মানে বুস্ট করলাম। এখন এই মেসেজটা যদি ভোলা, স্বরূপকাঠি, জালকাঠি ওদিকের মানুষের কাছে যায়, ওরা তো আমার প্রপার অডিয়েন্স না, ওরা তো আমার কাছে আসবে না। যেহেতু আসবে না, সেহেতু ওর কাছে এই টাকাটা দিয়ে যে আমি পাঠাইতেছি, সেটা তো আমার লস হয়ে যেতেছে। আমি তো বেশি মানুষের কাছে যাবে, অর্থাৎ যাদের কাছে যাবে তারা যদি দেখে, তাদের আসার একটা সম্ভাবনা। এখন তারা যে আসবেই সেটা তো আর আমরা বলতে পারি না, কিন্তু আসার একটা সম্ভাবনা, আমরা যদি প্রপার কন্টেন্ট নিয়ে আমরা এটাকে বুস্টটা করতে পারি, অর্থাৎ সেটা ভিডিও হোক, সেটা লিখে মেসেজের মতো করে হোক, যাই হোক, যেটাই হোক, এটা যদি আমরা করতে পারি তাহলে কি অডিয়েন্স আসার একটা সম্ভাবনা থাকে। কিন্তু দূরে টার্গেটিং করে তারা তো আসবে না, তারা জানলেই আমাদের কী লাভ। হ্যাঁ অনেকে আছে যে দূরে বাসা কিন্তু বরিশালে থাকে, এরকমের আছে। এখন এই কারা থাকে কি থাকে সেটাই, সেজন্যই তো আমরা এখানে যদি 10 মাইল করতাম, তাহলে কি 10 মাইলের মধ্যে যারা আছে তারা হলো আমার প্রপার অডিয়েন্স। কিন্তু আমি 16-17 মাইল করছি। 17 মাইল এই কারণে করছি, জালকাঠি দিয়ে, মুলাদি দিয়ে যদি কেউ পড়াশোনা করতে বরিশাল আসে, তারা তাদের এটা তখন কি জানলে হয়তো এখানে যদি কোনো কারণে আসে, আমরা করতে পারবো, জানতে পারবে, এখানে আসতে পারবে, ঠিক আছে। এরপর হ্যাঁ হ্যাঁ না, সেক্ষেত্রে এখন আমরা যদি বাইরের হয়ে যখন কাজটা করব, তখন তো বাইরে আমাকে বলে দেবে যে সে কতটুকু কোন কোন জেলা পর্যন্ত যাচ্ছে, বা কোন কোন ইসের ভিতর যাচ্ছে, ওরকম করে আমরা সিলেক্ট করে নেব। এখন সে তো এত কিছু জানবে না, আমরা তাকে প্রশ্ন করব যে তুমি কতটুকুর ভিতরে যাচ্ছ, তুমি কি যাচ্ছ শুধু তোমার, এখন সেটা যদি, এখন এটা তো কোচিং সেন্টার দেখে আমরা নির্দিষ্ট সীমারেখার মধ্যে রাখছি। আমার যদি বিজনেস হইতে, আমি যদি ডিজিটাল মার্কেটার হতাম, তখন তো আমি ইন্টারন্যাশনালি করবো, এটা এটা তো তখন আর এরকম থাকবেই না। তখন আমি কি, আমি দেশি কোনো অডিয়েন্স চাবই না, যে দেশের মানুষ আমার দরকারই নেই, আমার সবসময় থাকবে দেশের বাইরের যারা আছে। সেক্ষেত্রেও কথা আছে, দেশের বাইরে, বাইরে আমি নেপাল, ভুটান, পাকিস্তান, ইন্ডিয়া, এইসব কোনো দেশের মানুষই যাব না, কারণ এরা আমাদেরই মতো,
এদের কাছ থেকে কাজ নেওয়ার, বা এদের কি আছে, এদের রুপির দাম কম, এদের যে কারেন্সির মান কম। এই যে যাদের কারেন্সির মান কম তাদের নিয়ে কষ্ট করে আমাদের কোনো লাভ নেই। এমন অনেক দেশ আছে যে আমাদের কারেন্সির থেকেও, মানে আমাদের টাকার মানের থেকেও তাদের কারেন্সি, এখন তাদের কাছ থেকে যদি আমি এত এত টাকা নিই সেটা তো আমার কোনো কাজে আসবে না। আমি যাবো সবসময় ইউরোপ কান্ট্রিতে যাইতে, যেখানে কারেন্সির দাম, অর্থাৎ আমার 1 টাকায় যাদের অন্তত 150 টাকা বা 130 টাকা এরকম হবে, তখন আমি এই পারপাস কাজ করলে আমার সুবিধাটা বেশি হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর কি আছে, ধরেন ডিটেল টার্গেটিং। আপনারা কিন্তু প্রশ্ন মিস করতেছেন, বলেন কি প্রশ্ন হওয়া উচিত? প্রশ্ন করেন, প্রশ্ন মনে করেন, আমি একটুখানি অফ করি আপনাদের 2 মিনিট। এখন মিস কি করছেন সেটা হলো এই যে অডিয়েন্সটা আমরা টার্গেট করলাম, এখন ফেসবুক কিভাবে বুঝবে যে কারা স্টুডেন্ট, কারা ইসের, মানে কাদের কাছ থেকে নেওয়া উচিত, এই জিনিসটা কিভাবে বুঝবে ফেসবুক সেটা? গুড। হ্যাঁ, এইটা দিয়ে। এছাড়াও একটা থাকে, আচ্ছা আমরা লিখি না। হুম, ডিজিটাল। আচ্ছা, ডিটেল টার্গেটিংটা আমরা করি হলো আমাদের নিশ পারপাস, যে আমাদের নিশটা কি তার উপর আমাদের টার্গেটিংটা আসে। যেহেতু আমরা এটা বেস্ট লাক ক্রাইটেরিয়ার জন্য করতেছি, সেজন্য আমরা দেখছি যে স্টুডেন্টরা করবে, আমার এখানে অনেকগুলো কলেজ আছে তারা করবে, ইউনিভার্সিটি আছে তারা করবে, দেন যারা ডিজিটাল মার্কেটিংয়ে যারা ইন্টারেস্ট তারা করবে। এখন যারা ফ্রিল্যান্সিং যারা করতে করতেছে তারা করবে। ধরেন যারা ভিডিও এডিটিংয়ে সেই আছে, ইন্টারেস্ট আছে, আমার এখানে ভিডিও এডিটিং শেখানো হয়, বেসিক কম্পিউটার শেখানো হয়, এখানে ধরেন গ্রাফিক ডিজাইন শেখানো হয়, এখানে যা যা আছে আমি জাস্ট ওইগুলো লিখলাম। এরপর কারা করবে, ধরেন এখন যারা চাকরি করে তারা করে না, অবশ্যই করে, আমি তাদেরকেও এখানে ইনক্লুড করে দেব। এরকম করে আমরা জাস্ট আমাদের নিউজটাকে বা অডিয়েন্সটাকে সিলেক্ট করব। এখন ধরেন এটা গেল একটা কি পারপাস, এটা গেল ধরেন ডিজিটাল মার্কেটিংয়ে যারা শিখতে চায় তাদের পারপাস। এখন ধরেন আমার নিশ তো এই ডিজিটাল মার্কেটিং, এটা নিয়ে আমরা কাজ করবো না, আমরা তো অন্য কিছু নিয়েও কাজ করব। এখন ধরেন হ্যাঁ, ফেসবুক অ্যাডস তো অ্যাডস নিয়ে কাজ করতেছে, হ্যাঁ সেটাও দেওয়া যাবে, কিন্তু দেখা যায় ফেসবুক অ্যাডস লিখে ওরকম তো মানুষ আমাদের না, এইটা এই কারণে আমরা দেব না, কারণ এই ধরনের মানুষ, আমরা তো একটা ইনস্টিটিউট, এখানে তো শুধু এসইও নিয়ে আমরা করতেছি না, কাজ করতেছি না। ডিজিটাল মার্কেটিংয়ের একটা ডিজিটাল মার্কেটিং হলো একটা বড় দোকানের মতো, সেই দোকানের ভিতরে এখন তেল সাবান, হুইলের গুঁড়া, আলু পেঁয়াজ আদা রসুন সবই করে। তো এইটা হলো এটা হলো যেমন এসইও বলেন, আপনি ইউটিউব বলেন, আপনি সোশ্যাল মিডিয়া বলেন, আপনি কন্টেন্ট ক্রিয়েশন বলেন, তারপরে আপনি ধরে এখানে অন্যান্য যেগুলো সেক্টর আছে সেগুলো, এখন কি প্রত্যেকটাই এর একটা অংশ, কিন্তু মূল এটা কি একটা দোকান, বা এটা হলো একটা ডিজিটাল মার্কেটার, আমি একজন ডিজিটাল মার্কেটার সেটা, বা ডিজিটাল মার্কেটিং সেন্টার এটা, ঠিক আছে, বা ডিজিটাল মার্কেটিং একটা ইনস্টিটিউট এটা, ঠিক আছে, সেই পারপাস। এখন সেইটা লিখে মানুষ খোঁজে। এখন এই যে মানুষ খোঁজে, এখন ধরেন এইটাকে আমি ধরলাম আইটি সেন্টারের জন্য, এখন আপনাদের বললাম যে এখানে এখন বেবি প্রোডাক্ট নিয়ে মানুষ কাজ করে, বেবি প্রোডাক্টের ইস্যু অনুযায়ী মানুষ কাজ করে, তার অনেকগুলো বেবি প্রোডাক্ট আছে, সেখানে বেবিদের ড্রেস থাকতে পারে, বেবিদের বিভিন্ন রকমের যে বাইরের দেশে বাইরের কান্ট্রির বড় বড় যে সেটা বেবিদের যে দুধ কিনতে পাওয়া যায় সেটা হতে পারে, তারপরে এই যে ল্যাকটোজেন বায়োমিল কত কিছু আছে না, এটা হতে পারে, বেবিদের ডায়াপার হতে পারে যেটা খুব ইম্পর্টেন্ট, তারপর ওয়েট টিস্যু আছে যে একটা ভিজা ভিজা একটা টিস্যু, ওইটা হইতে পারে, তারপর ধরেন এরকম আরও অনেক কিছু আছে না, ফিটার হইতে পারে, চামচ হইতে পারে, বাটি, পানির বোতল হইতে পারে, নানা কিছু হইতে পারে, এখন এটা হলো তার নিশ। এখন সেক্ষেত্রে আমাদের টার্গেটিং করা হবে হাউসওয়াইফ। হাউসওয়াইফ লিখে আসলে কি কেউ সার্চ করে, আমরা এখানে কোনটা দেব, যেগুলো লিখে মানুষ মূলত সার্চ করে, যেগুলো লিখে মানুষ মূলত সার্চ করে, সেক্ষেত্রে হ্যাঁ বেবি প্রোডাক্ট হতে পারে, আমরা যে প্রোডাক্টগুলো আছে, ডায়াপার হতে পারে, ফিডার হতে পারে, বেবি ভালো, হ্যাঁ হ্যাঁ, এইগুলোকে আমরা কি করব এখানে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করব। এই প্রত্যেকটা এক একটা কিওয়ার্ড, প্রত্যেকটা এক একটা হ্যাশট্যাগও বলতে পারে, মানে আমাদের সেক্টর অনুযায়ী চেঞ্জ হয়, কথাটা চেঞ্জ হয়। আমরা যখন ফেসবুকে বলি হ্যাশট্যাগ, আমরা যখন ইউটিউবে বলি হ্যাশট্যাগ, আবার আমরা এখন এখানে বলবো কিওয়ার্ড। এটা কি কিওয়ার্ড দেওয়া, অর্থাৎ যেগুলো লিখে মানুষ সার্চ করে। এখন ধরেন আমার এখানে হতে পারে মেকআপ প্রোডাক্ট নিয়ে কাজ করুন, আবার ধরেন আমি সেই মেকআপে আসলাম, এখন মেকআপের ভিতরে যদি কাজ করি তাহলে প্রথমে আমার কিওয়ার্ডটা কী হওয়া উচিত, মেকআপ। ধরেন আমি যদি এখানে মেকআপ লিখি, কী কী আসে দেখেন,
MA না, KEUP। হুম, আচ্ছা এখানে মেকআপ আসছে। এই যে এখানে কি আছে, মেকআপ, মেকআপ টিউটোরিয়াল, ফ্যাশন অ্যান্ড মেকআপ, পার্মানেন্ট মেকআপ, তারপর ইথেটিক্যান, এস্থেটিক, এটা কি মেকআপ আসলে, আর্টিস্ট, জব টাইটেল, আচ্ছা ও বুঝতে পারছি। আচ্ছা এখানে ফেসবুক আসছে, এখানে যায় এখন মেকআপ প্রোডাক্টের ভিতরে আসছে, তো মেকআপ এমপ্লয়ার এখানে যেটা আসছে, আমরা মেকআপ টিউটোরিয়াল লিখতে পারি, ফ্যাশন অ্যান্ড মেকআপ লিখতে পারি। এরপর মেকআপ প্রোডাক্টের ভিতরে যা যা কিছু আছে সেগুলো, আমার যা যা প্রোডাক্ট আছে সেগুলো লিখতে পারি। হ্যাঁ, আবার আমরা বলতে পারি ওমেন্স, আনলিমিটেড, এখানে অনেক দেওয়া যায়, এখানে যতটা স্পেস আছে ততটা কিওয়ার্ড দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না অনেক সময়, আবার হয় অনেক সময়, সেক্ষেত্রে দেখবেন যে কত লিমিটেশন পর্যন্ত যায়। আপনি মিনিমাম তো 15 থেকে 16টা দিবেনই, তার থেকে বেশি তো আর কেউ দেই না আমরা, এই পর্যন্ত। তারপরে যদি কেউ রিসার্চ করে দিতে পারে, দেওয়ার স্পেস থাকে, সেটাও দেয়া যায়। ধরেন আমরা এরকম মেকআপ নিয়ে কাজ করলাম, এখন আমাদের ধরেন এখানে যদি এরকম হয় যে আমাদের একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, সেক্ষেত্রে আমি কি দেবো, কাদের টার্গেট করব? প্রথমে আমরা এখানে কি লিখবো, ওমেন্স স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা তো সিলেক্ট করবই। ওমেন্স প্রোডাক্ট লিখে সিলেক্ট করব, এগুলো আমাদের আগে দিতে হবে, ঠিক আছে? বা ওমেন্স মেকআপ প্রোডাক্ট এরকম লিখতে পারি, এগুলো লিখে আগে সার্চ করব। এখন ডায়াগনস্টিক সেন্টার যদি হয়, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা সেই ডায়াগনস্টিক সেন্টারের নামটা দেব, তারপর আমরা দেব সেইখানে যারা ডক্টর বসে তাদের নাম, তারপর দেব ধর, হুম, না সব ডক্টর না, যেমন কিছু ডক্টর থাকে, আমাদের সব থেকে বেশি ডক্টর খুঁজি হলো শিশু ডাক্তার, গাইনি ডাক্তার, মেডিসিন ডাক্তার, এই তিনটা আমরা সব থেকে বেশি খুঁজি। তারপরে এরপর অন্যান্য ডাক্তার অবশ্যই পাবে, কিন্তু এই তিনটে ডাক্তারে আমাদের বেশি ডিমান্ড থাকে, সবসময় ভিড়টা বেশি থাকে এদের কাছে। তো এরকম আমরা লিখে জাস্ট করব। তারপর মেডিকেল কেয়ার দিতে পারি, বা বেস্ট ডায়াগনস্টিক সেন্টার এরকম লিখতে পারি। হ্যাঁ, বেস্ট ডায়াগনস্টিক সেন্টার বা বরিশাল বেস্ট ডায়াগনস্টিক সেন্টার, এটা লিখেও মানুষ সার্চ করে। এরকম করে আমরা জাস্ট করব। এখন ধরেন আমরা আর কি বলতে চাই, আরেকটা নতুন নিউজ দেন যে যেটা নিয়ে আমরা কিওয়ার্ড করতে পারি, মানে এই কথাগুলো বললে কি হবে, আমরা হবে বুঝবো, জাস্ট এই জন্য কিন্তু কথাগুলো বলা। আমি এখন এইটা দেখাইও আপনাদের বের হয়ে যেতে পারতাম যে এইটা সিলেক্ট করে আপনারা এরকম করে সিলেক্ট করবেন, কিন্তু আমরা কেন বলতেছি, জাস্ট আমরা আইডিয়া নেওয়ার জন্য এখান থেকে। ধরেন ফুলের দোকান, আচ্ছা যদি ফুলের দোকান হয়, প্রথমে ফুলের দোকান লিখে লিখবেন যে ফুলের দোকান, ঠিক আছে? বা ফুল শপ, বা ফ্লাওয়ার শপ, না ফ্লাওয়ার শপ করে লাগবে না, ফ্লাওয়ার শপও লিখবেন, ফুলের দোকানও লিখবেন, দুইটাই লিখবেন, কারণ দুইটা লিখেই মানুষ সার্চ করবে। তারপর এটা দেবেন, মানে কোন ইসে আছে, প্লেসে আছে, ধরেন নতুন বাজার, নতুল্লাবাদ, সদর রোড, সেই প্লেসটা দেবেন। এখানে কি কি আছে, যেমন ফুলের যে সেট পাওয়া যায়, মানে এই ধরনের কি কি ফুল আছে সেটা, তারপর এখানে যে কি কি সুবিধা আছে, বা কোনো একটা যদি থাকে কম্বো সেট থাকে সেটা, এই ধরনের, হ্যাঁ এই ধরনের জিনিসগুলো আপনারা এখানে করবেন, মানে এগুলো জাস্ট নিজস্ব থিওরি, যে কিভাবে মানুষ, আমি নিজেকে দাঁড়া করবেন, যদি আমি এখানে দাঁড়াই তা আমি কি লিখে সার্চ করব এখানে, জাস্ট ওরকম করে ভাববেন যে আমি এটা কি লিখে সার্চ করব। তারপর তো আমাদের এআই আসি সাহায্য করার জন্য, চ্যাট জিপিটি। তারপর আছে যে এই সংক্রান্ত যারা কাজ করে তাদেরকে খুঁজে বের করবেন, তারা কি কি ওয়ার্ড ইউজ করে, তাদের কি করবেন। যেমন একটা নতুন নতুন যখন কাজ করবেন, তখন দেখবেন যে আমি এই কাজটা যখন করব, এই সংক্রান্ত যারা কাজ করছে এই লিখে আমি সার্চ দেবো ফেসবুকে, তারা কি কি ওয়ার্ড করছে সেগুলো আমি দেখব। এরকম করে হয় কি আমাদের আইডিয়াটা বাড়ে, ঠিক আছে? এখন ধরেন আমি যদি এখানে সেভ অডিয়েন্সটা দিই, তাহলে আমার এই অডিয়েন্সটা কি বেস্ট লাক আইটি নামে সেভ হয়ে থাকবে। কি বেস্ট লাক আইটি লিখছিলাম না, বেস্ট লাক আইটি, আচ্ছা ধরেন এখানে সেভ দিয়ে রাখলাম। এখন এই যে বেস্ট লাক আইটি নামে এটা কি সেভ হয়ে আছে? এই যে এখন আমার যদি বেস্ট লাক আইটি বলে যে নেক্সটে আপনি আবার একটা বুস্ট করেন, আমরা জাস্ট এই অডিয়েন্সটা এরকম রেখে এটা কি সিলেক্ট করে দেবো, আমার আর কি প্রবলেম হবে না। এই অডিয়েন্সটা সিলেক্ট, এইটা আপনি যখন আবার এখানে বুস্ট করতে আসবেন, এখানে আপনাকে এখানে শো করবে অডিয়েন্সগুলো, আপনি যে নামে নামে করবেন সেই অডিয়েন্সগুলো এখানে শো করবে, সেটাকে জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দিলে হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে অডিয়েন্সটা, ঠিক আছে? এরপর আছে এই যে ক্রিয়েট নিউ, এখান থেকে আবার আপনি নতুন করে, ধরেন এখন বেশ লাকাইটির জন্য করছেন, এরপর আপনি একজন ডায়াগনস্টিক সেন্টারের জন্য করলেন, ডাক্তারের জন্য করলেন, যার জন্য করলেন ওইটাকে ওরকম সিলেক্ট করে রাখবেন। এরপর কি আছে, ডেইলি বাজেট, আচ্ছা আমরা তো এটা সিলেক্ট করলাম। এখন ফেসবুক কিভাবে বুঝবে যে কাদের কাছে আমার এটা নিয়ে যাবে? এটা কি ফেসবুকের বোঝার কথা? কেন বুঝবে? বুঝে এই কারণে,
হ্যাঁ, কি দিলাম? না, সেটা তো ঠিক আছে। এখন ধরেন আপনি এখান থেকে কি কি করছেন, এখানে আপনি বয়স দিছেন, আপনি এখানে লোকেশন দিছেন, তারপর জেন্ডার দিছেন, কিন্তু আপনি যে যে ইগুলা কিওয়ার্ডগুলো সিলেক্ট করে দিয়েছেন এইটা লিখে মানুষ সার্চ করলো না, তখন কি মানুষ এটা কিন্তু খুঁজে পাবে না। এখন এই একটা শব্দ লিখে কেউ ধরেন আপনার মোবাইল আছে, আপনি এই যে কিওয়ার্ডগুলো আমরা দিছি এর একটা শব্দ লিখেও কখনোই সার্চ করেন নাই, সার্চ যদি না করেন এই অ্যাডটা আপনার কাছে কখনোই পৌঁছাবে না। এখন মানুষ কখন সার্চ করে, যখন সেই মানুষটার একটা আগ্রহ থাকে ওই বিষয়টা সম্পর্কে, তখনই কিন্তু মানুষ সার্চ করে। এখন সার্চ করেন, আপনি ধরেন এই পিসি থেকেই সার্চ করছেন, আপনি সেটা ইউটিউবে করেন, আপনি সেটা ফেসবুকে করেন, আপনি কোনো অন্য সোশ্যাল মিডিয়ায় করেন, কিন্তু জীবনে একবার আপনি ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করেন তাহলেও আপনার কাছে এই একটা যাবে। এবং আপনি যদি ম্যান হন বা ওম্যান হন যাই হন, নির্দিষ্ট আমি এইটা প্রোডাক্ট বেস যদি হয় মেয়েদের তাহলে আপনার কাছে যাবে, আপনি যদি এই বয়সের ভিতরে হন তাহলেও আপনার কাছে যাবে। এখন আপনি ধরেন আপনি সার্চও করছেন, আপনার এখানে আপনি ছেলে সেটাও ঠিক আছে, আপনার জেলাও ঠিক আছে, কিন্তু আপনার বয়সে আসতেছে না, তখনও কি আপনার কাছে এটা যাবে না। এখন আপনার 18 বছরের কম বয়স, তখন কি আপনার কাছে এটা কখনোই যাবে না, ঠিক আছে? বা আপনার এখানে 45 বছরের বেশি বয়স, তখন আপনার কাছে এটা শো করবে না। মানে এর প্রত্যেকটা জিনিস যখন আপনার এইটার সাথে ম্যাচ করবে তখনই এই অ্যাডটা ফেসবুক আপনার কাছে পৌঁছাই দেবে। আবার ধরেন আপনি ফ্রিল্যান্সিং লিখে যদি কোনো দিন সার্চ করছেন তাহলেও আপনার কাছে কি এটা যাবে। অর্থাৎ যে কিওয়ার্ডগুলো দিই এই কিওয়ার্ডের একটা লিখেও যদি কেউ কোনো দিন সার্চ করে তাহলে তার কাছে অবশ্যই এই অ্যাডটা পৌঁছাবে। প্রত্যেকটা জিনিস যদি তার সাথে ম্যাচ করে তখনই অ্যাডটা ফেসবুক পৌঁছাই দেবে তার কাছে, আদারওয়াইজ ফেসবুক কখনোই তার কাছে পৌঁছায়। এর জন্য এটাকে বলে টার্গেট অডিয়েন্স, ঠিক আছে? অর্থাৎ ফেসবুকও বোঝে, ফেসবুকের কাছে এই সমস্ত কি ওর কাছে ডেটাগুলো সেভ থাকে, সমস্ত কিছু ফেসবুকের কাছে সেভ থাকে, ওই দিয়ে সে নিজে। এখন একটা অ্যাড আমরা যখন পাবলিশ করি, ঠিক একটু পরে কথা বলেন বা একটু আসতে বলেন। আচ্ছা, এখন এই প্রত্যেকটা জিনিসই করার পরও ফেসবুক কি করে, একটা আমি পাবলিশ করার সাথে সাথে অবশ্যই আমাকে একটা শো করে না, এই ফেসবুক এটাকে দেখে। এখন অনেক সময় থাকে না, ধরেন এটা এমন একটা কিছু যেটা আসলে ফেসবুকের কি বলে রুলসের বাইরে যায়, এমন অনেক কিছুই আছে যেটা ঠিক না আমাদের জন্য, অর্থাৎ কন্টেন্টটা আমাদের জন্য সামাজিক না, অসামাজিক আমরা কিছুই ছাড়লাম। এখন সেটা কি করবে, সাথে সাথেই কি এখানে পোস্ট হয়ে যাবে? পোস্ট হবে না, এটাকে ফেসবুক কম হলো 3 থেকে 4 ঘন্টা অবজারভেশনে রাখবে, কখনো কখনো এতে 7-8 ঘন্টাও লেগে যায় সর্বোচ্চ, কিন্তু অতটা সাধারণত লাগে না, 3-4 ঘন্টা এটাকে অবজারভেশনে রাখবে। অর্থাৎ ফেসবুক যে যে জিনিসগুলো তার রুলসের ভিতরে আছে সেগুলো আমি দিয়েছি কিনা, কিংবা যে যে এগুলো রেস্ট্রিকশনে আছে সেগুলো দিয়েছি কিনা, এটা অবজার্ভ করার পর তখনই ফেসবুক এটাকে কি পাবলিশ করবে, তার আগে এটাকে কখনোই পাবলিশ করবে না, অ্যাকসেপ্ট করে নিবে না, ঠিক আছে? তো সেই জন্য আমরা দেখা যায় অডিয়েন্সটা এভাবে দিয়ে থাকি। এরপর কি আছে আমাদের, ডিউরেশন লাগবে না, রান দিস অ্যাড কনসিস্টেন্সি ডেইলি বাজেট। আচ্ছা, এবার আসবো আমরা আমাদের বাজেটে। এই যে ডেইলি বাজেট, এখান থেকে কোনটা জানি মিসিং হয়েছে, আপডেট আনছে নতুন, চুজ দিস, এটাকে আচ্ছা এই আসছে। আচ্ছা, চুজ হোয়েন দিস অ্যাড উইল ইন্ড। এখন আমরা একটা অ্যাড করলাম, আমাদের ধরেন অ্যাকাউন্টে ভালো ডলার টলার আছে, খুব বেশি ডলার আছে, এখন আমরা শুরু করলাম আজকে। শুরু করার পর আমার টার্গেট হলো আমি 3 দিন একটা ক্যাম্পেইন করব, কিন্তু 3 দিন আমার নাই মনে, আমি ধরেন গেছি বাইরে, আমার আর মনেই নাই যে অ্যাডটা চলতেছে। ধরেন অ্যাডটা যতদিনে ফেসবুকে আমার ডলার আসছে ওটা চলতেই থাকবে চলতেই থাকবে, আর শুধু হইতেই থাকবে, কিন্তু আমার তো মনে নেই, যেদিন টাকা শেষ হয়ে যাবে অ্যাডটা আস্তে করে বন্ধ হয়ে যাবে। এখন এটা তো আর আমার টার্গেট না, আমার এটা দরকার 3 দিনের, এর থেকে বেশি তো আমার দরকার নেই। সেই জন্য কি আমরা এই জায়গা এন্ডেডটা দিয়ে দেওয়ার একটা অপশন থাকে। এন্ডেডটা হলো আমি ধরেন কয়দিন, এখানে সর্বোচ্চ আছে, ধরেন আমি যদি এখানে 3 দিনের কম যাই তাহলে ফেসবুক একটা কি একটা দেয় জাস্ট ডিউরেশন। অর্থাৎ এখানে একটা ফেসবুক বলে যে তুমি যদি বেস্ট একটা পেতে চাও, এটাকে কি বলে, হ্যাঁ, ভালো একটা পারফরমেন্স যদি পেতে চাও, বেস্ট পারফরমেন্স পেতে চাও, কম হলে 3 দিন একটা রান করে। এখন ফেসবুক তো চাইবি যে তার তো আয়ের উৎস, এটাতে তো তার আয় হইতে আছে, ফেসবুক অবশ্যই চাইবে 3 দিন হোক। আমরাও বুঝি যে 3 দিন করলে আমাদের কি হবে, ভালো হবে, আমরা অনেক বেশি ভালো পারফরমেন্স। এখন আমাদের বললো যে না 2 দিন, আমরা 3 দিন করবো না 2 দিন করবো, সেক্ষেত্রে আমরা 2 দিনটাকেও সিলেক্ট করে দিতে পারবো। আবার যদি বলি যে না বেশি, এখানে সরাসরি আমরা এখানে
কিবোর্ড থেকেও দিতে পারবো, আবার এখানে প্লাস মাইনাস অপশন আছে, সেগুলো থেকেও আমরা কি করতে পারবো, বাড়াতে কমাতে পারবো। ধরেন 5 দিনের জন্য করব, 5 দিন করলে এখানে 24 তারিখ আছে, আজকে হলো 19 তারিখ। এখন এখান থেকে আমি সরাসরিও আবার এটা যদি না করি, ধরেন আমি এখান থেকে দিলাম না, 3 দিন রাখলাম, কিন্তু এখানে যাই মনে হলো যে না আমি আরও 2 দিন করবো, এখানে যদি 24 সিলেক্ট করে দিই, এখানে অটোমেটিক ডেটা আসা যায়। এখন এন্ড ডেট যে দেওয়া আছে, এতে কি হবে যে এই দিনে একটা শেষ হয়ে যাবে, তারপর যতই যা হোক আর একটা কখনোই চলবে না, এর জন্য আমরা এন্ড ডেটটা দিয়ে দিতে পারি। তারপর আছে কি ডেইলি বাজেট। এবার আসবো আমরা বাজেটে, অর্থাৎ কত বাজেটে আমি কাজটা করতে চাই। এখন পার ডে আমি যেরকম বাজেট করব আমার ফলাফলটা সেরকম আসবে। $2 যে বাজেটটা, যে আমার এটা আসবে, ফলাফলটা আসবে, সেটা নিশ্চয়ই $5 তার থেকে অনেক বেশি আসবে। সেটা যদি আমি $10 দিই আরও ভালো আসবে। মানে দেখা যাবে আমার যদি এরিয়া ছোট হয় আর আমি $10 দিই, একই অ্যাডগুলো একই জনের কাছে 2-3 বার যাচ্ছে, সেরকমের হতে পারে। আবার যদি এমন হয় যে না, যে আমার ডলার কম দেবো, তাহলে দেখা যাবে ফেসবুক এটা নিজস্ব মতো করে একটা তৈরি করে নেয় যে না, আমার একটা অডিয়েন্সের কাছে যাদের কেউ একজন ক্লিক করলে তার কাছে আরও একবার নিয়ে যায়। যদি কেউ ক্লিক না করে তাহলে তার ইটা কম থাকে, আগ্রহটা কম, সেজন্য অনেক সময় ফেসবুক তার কাছে দ্বিতীয়বার আর নেয় না। এটা ফেসবুক নিজস্বভাবে তৈরি করে যে কার কাছে নিয়ে যাবে, এটা আমাদের সুবিধা। ঠিক আছে, তো এখান থেকে ধরেন আমি $5 সিলেক্ট করে দিলাম, 150। আচ্ছা, চেঞ্জ কারেন্সিটা, আচ্ছা আমরা আগে কারেন্সিটাই করি। এখান থেকে বাংলাদেশ থাকবে, কিন্তু কারেন্সির এখানে আমরা সবসময় ইউএস ডলারটা দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, কার্ড দিয়েই তো আমরা ই করে থাকবো, সেটা আমরা কিভাবে ই করতে হয়। আচ্ছা, ইউএস ডলার। এখান থেকে বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ থাকলে কোনো প্রবলেম নাই, কিন্তু কারেন্সিটা আমরা সবসময় ইউএস ডলারটাই দিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ, আমাদের তো ডুয়েল কারেন্সি কার্ড থাকবে, তাছাড়া তো আমরা এখান থেকে ইনভেস্ট করতে পারবো না। ঠিক আছে, ইউএস ডলার দিয়ে দিলাম। এখন ধরেন আমি এখান থেকে এটা কত দিলাম, $5, ধরেন $4 দিলাম, 20 সেন্ট না, টাকাটাই আসছে না। আচ্ছা, ও, কার্ডটা নাই, হয়ে যাবে, সমস্যা নেই। যখন মনে হবে যে না কাজটা প্রপার পারতেছেন, তখন একটা ডেইলি বাজেট, কারেন্সি, ধরেন $5 দিয়ে আমরা এটাকে শুরু করলাম, যে $5 থাকবে। সেক্ষেত্রে $5 যখন আমরা এটাকে ই করলাম, তখন আমার এখানে কি আসছে, শো করছে যে আমার এখানে কীরকম রেজাল্ট আসবে। ঠিক আছে, আমি এটা করছি কত দিনের জন্য, 5 দিনের জন্য। তাহলে আমি ডলার ই করলাম কত, $5, মিনিমাম $5। তাহলে $5 যদি হয় আমার এখানে $25, মোট টোটাল হবে কত, $25। এখন $25 আমার রেজাল্ট আসবে কত, রিপ্লেস, এখানে আমার মেসেজ আসবে কত, 241টা থেকে 600, না, এস্টিমেট অ্যাকাউন্ট। এটা এখন যদি আমি রিলোড দিতে যাই, এতক্ষণ যা করছি সব মুছে যাবে। চেঞ্জ হচ্ছে না কিসের জন্য যেন, দেখি আবার দিতে, এই সমস্যা। Your daily budget may be limited identity, দেখি এখান থেকে চেঞ্জ হচ্ছে না, কারেন্সি তো চেঞ্জ হয়েছে, তাহলে এটা সমস্যা কি হলো। একটু রিলোড দেওয়া লাগে, রিলোড দিলে আবার যা আমি করছি এতক্ষণ সবই মুছে যাবে। যাক, এরকম মাঝে মাঝে হয়তো আমাদের কাছে মিনিমাম বাজেট ইজ দ্য, সেটা দেখি কি হয়।
আচ্ছা আমি এখান থেকে দেখি। নাহলে ফলাফলটা আসবে না। আচ্ছা এই এবার আসছে, দেখছেন আমার এটা শো করবে কত মানুষের কাছে, 12,000 থেকে 35,000 মানুষের কাছে। এটা সমস্ত আমি যতটুকু এরিয়া সিলেক্ট করছি এবং যে জেন্ডার হোক, আমার যে বয়স হোক, এবং যে অডিয়েন্স অর্থাৎ টার্গেটিং যে অডিয়েন্স যাদের কি করছি তাদের ভিতরে, সেই সব মানুষের ভিতরে আমার 12,000 থেকে 35,000 মানুষের কাছে এটাকে নিয়ে যাবে, অর্থাৎ তাদের ইসে ফোনে নিয়ে যাবে, তাদের ইসে আসবে, ইমপ্রেশনে আসবে। এখন ক্লিক করবে কিনা সেটা তো পরের কথা, কিন্তু নিয়ে যাবে। এর ভিতরে আমার রিপ্লাই আসতে পারে, অর্থাৎ মেসেজ যদি আমি যে টাকাটা সিলেক্ট করছি, বাজেটটা যে সিলেক্ট করছি এবং যতদিনের জন্য সিলেক্ট করছি, পার ডে আমার 9 থেকে 25টা পর্যন্ত কি আসতে পারে, মেসেজ আসতে পারে। সর্বনিম্ন 9টা, সর্বোচ্চ 25টা। ঠিক আছে। এখন ধরেন এই যে $5 দিছি, এস্টিমেট ভ্যাট 75, এখন 75 যে সেন্ট, এই 75 সেন্টে অর্থাৎ 1 টাকায় 75 টাকা সেন্ট ভ্যাট কাটে আমাদের। প্রত্যেক $1 আমাদের 75 সেন্ট ভ্যাট কাটবে। এখন এক্ষেত্রে হয় কি যে ফ্রিল্যান্সারদের সমস্যা, যে ভ্যাট ট্যাট কাটতে আমাদের খুবই কম স্বল্পই থাকে, একটা আমাদের সমস্যা হয়, কিন্তু 75 সেন্ট কাটবে। এখন এই ভ্যাটটা যে কাটবে এইটারে ই করারও আছে, রিমুভ করারও কিছু সিস্টেম আছে। যেমন আমাদের যদি বিন থাকে, আচ্ছা সেটা আমরা আসি পরে, আসি পরের সাব ইসে আছে। যদি আমরা হ্যাঁ $5 75 সেন্ট করে কাটবে, $5 15% করে কাটবে সেটা। তো ডেইলি টোটাল বাজেট তাহলে আমার কত আসে, $5.75, অর্থাৎ $5 আমার মোট এইটা করতে তাহলে আমার কি আসবে, ডেইলি বাজেট $5.75 করে কাটবে রোজ। আমি রোজ তো $5 করে দিচ্ছি ইসের জন্য, ক্যাম্পেইনের জন্য। আচ্ছা একটুখানি সময় রেট হিসেবে 75 সেন্ট বেশি যাবে, অর্থাৎ প্রত্যেক ডেইলি বাজেট থাকবে $5.75। আমরা সেই অনুযায়ী বাইরের কাছ থেকে নিয়ে নেব। ঠিক আছে, এটা পরে বুঝাবো। আমি অ্যাডস ক্যাম্পেইনের ইস্যুই করবো যে বাইরের কাছ থেকে আমরা কিভাবে চাবো, কত ডলার করে চাবো সেটাই করব। তাহলে এই হলো আমার এখন হলো পেমেন্ট মেথড, অর্থাৎ আমি যদি পেমেন্ট মেথডে যাই, এই হলো আমার পেমেন্টের অপশন। এখন এখানে কি আছে, অ্যাডে যদি যাই, এখানে আমরা থেকে ডুয়েল কারেন্সি কার্ড, ডেবিট কার্ড, ভিসা কার্ড এগুলো ইউজ করি, আমরা এখান থেকে কাজটা করব। এখন সেক্ষেত্রে আমরা পেমেন্টটা কিভাবে করি, সেট আপ করি, জাস্ট এখান থেকে যাব। এটা জাস্ট যে কোনো দিয়ে করলে আমরা একবার সেট করলেই এনাফ। একবার যে আমি এখন সেট করব আমার সমস্ত কার্ড পেমেন্ট করা, এইটি এখানে সেট হয়ে থাকবে এবং যখনই কাজটা করব আমার দ্বিতীয় আর কোনো দিন এখান থেকে সেট করার প্রয়োজন হবে না। এখন ক্রেডিট ডিটেলস, ক্রেডিট ডিটেলস হলো নেম অফ ক্রেডিট কার্ড, অর্থাৎ ক্রেডিট কার্ডটা যার নামে সেটা। এইটা সবার আগে আমাদের খেয়াল রাখা উচিত যে আমাদের ক্রেডিট কার্ডটা যে নামে আছে, আমাদের ফেসবুকটাও তার নামে থাকবে এবং আমাদের কাজের যে আমরা এটা করব সেটাও এই একই নামে থাকবে। এখন আমাদের কার্ড একজনের, নাম একজনের, এখানে ফেসবুকের নাম একজনের, করতেছে আর একজনের, তখন একটা সমস্যা হয়। এর জন্য এটা সবসময়, হ্যাঁ আমরা যখন বাইরের জন্য কাজ করব তখন তো আলাদাই থাকবে। সেক্ষেত্রে বাইরের কারেন্সিটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। বাইরে যদি বলে যে হ্যাঁ আমি ডলার দেবো না, আমার কার্ডের ডিটেলস দিতেছি, আমি সরাসরি আমার কার্ড থেকে এটাকে পাঞ্চ করে নেব, সেক্ষেত্রে আমরা তার কার্ডটা এখানে অ্যাড করে নেব। আর যদি না হয় যে না সে আমাকে ডলার দেবে, আমি আমার কার্ড দিয়ে কাজ করব, ম্যাক্সিমাম সময় এটাই হয় যে সে ডলারটা পাঠিয়ে দেয়, আমরা আমাদের কার্ড ইউজ করেই ব্যবহারটা করি, সে তার কার্ডের ডিটেলস কখনোই আমাদের দেয় না। হ্যাঁ এই জন্য তো ডুয়েল কারেন্সি কার্ড, তাদের কেন আমার ই করবে না সে, আর নাহলে তাদের কাছ থেকে আমি টাকাটা কিভাবে নেব। ঠিক আছে, এখানে নেম অফ কার্ড থাকবে, কার্ডের ডিটেলসটা অর্থাৎ কার্ডটা যার নামে সেইটা লিখতে হবে। হ্যাঁ না, বাংলাদেশি কার্ড থেকে এটা হবে না। ভিসা কার্ড, হ্যাঁ ভিসা কার্ডেও হবে না, ডুয়েল কারেন্সি কার্ডটাই করতে। ভিসা কার্ডটাকে ডুয়েল কারেন্সি কার্ডে এই করা যায়, ট্রান্সফার করা যায়, এক্সপোর্ট করা যায়। কিভাবে, আপনি শুধু আপনার এটা করে নেবেন, অর্থাৎ এই যে এটাকে কি বলে, ভিসাটা, এটাকে কি, না হ্যাঁ ভিসা করা লাগে, যে ভিসা কার্ডটা যেটা ওইটা জাস্ট করে নিয়ে ওই যেখানে যে পিনটা ওটা ওদের কাছে দিলে ওরা ওটাকে ওই আপনার যে কার্ডটা আছে ওটাকে ই করে দেয়, এক্সপোর্ট করে দেয়, ডুয়েল কারেন্সি কার্ড করে দেয়। ঠিক আছে, ব্যাংক করে দেয়, হ্যাঁ ব্যাংক করে দেয়, ওদের কাছে আলাপ করলে আপনি শেয়ার করলে আপনার এটাকে এটাকে ই করে দেবে, এক্সপোর্ট করে দেবে। আচ্ছা কার্ড নাম্বার, আমাদের প্রত্যেকের কার্ডের একটা নাম্বার থাকে, কার্ডের সামনে একটা নাম্বার থাকে, কার্ডটা নেক্সট দিন নিয়ে আসবো। সো এখানে নেম অফ কার্ডের, কার্ড যার নামে কার্ডটা থাকে তার নামটা দিতে হবে প্রথমে,
কার্ডের নাম্বারটা দিতে হবে। এবার MMYOE হলো এখানে যে কার্ডের তার ডেটটা, এক্সপায়ার ডেটটা কত, অর্থাৎ কার্ড 3 বছরের কবে এটা এক্সপায়ারেশন ডেট চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ শেষ হয়ে যাবে, কার্ডের মেয়াদটা শেষ হয়ে যাবে, সেটা এখানে দিয়ে দিতে হয়। আর CVV হলো কার্ডের পিছনে একটা কোড নাম্বার থাকে, ঠিক আছে, 4 সংখ্যার একটা কোড নাম্বার বা 6 সংখ্যার, আগের কার্ড হলো 6 সংখ্যার ছিল, বর্তমানে 4 সংখ্যা, সেই 4 সংখ্যার যে কোড নাম্বারটা সেটা দিয়ে জাস্ট এখানে সেভ করলেই কার্ডটা সেভ হয়ে যাবে। আর কার্ডটা যখন সেভ হয়ে যাবে তখন কি করব আমরা, ইজিলি আমরা এখান থেকে অ্যাডটা বা বুস্টিংটা রান করে দিতে পারবো। এই হচ্ছে আজকে টোটাল ক্লাস, ঠিক আছে। এখন